আসসালামু আলাইকুম প্রিয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সাথে আরো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাসে আজকে সবাইকে স্বাগতম। আশা করব খুব দ্রুত তোমরা আমার সাথে জয়েন করবা। সবাইকে একটু মেনশন করে দিবা আজকের ক্লাসটা। আবার বলছি, এখন যেই 3-4টা বাকি যে ক্লাসগুলো আছে তোমাদের, এই প্রত্যেকটা ক্লাসে তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট আসলে। কারণ এই জায়গাগুলো থেকে যেই প্রশ্নগুলো হয়, বেসিক্যালি এই প্রশ্নগুলো সবাই ভুল করে। সো ক্লাস যদি ঠিকভাবে না করো তাহলে তোমাদের সমস্যা হয়ে যাবে। সো আমি আশা করবো তোমরা খুব দ্রুত আমার সাথে জয়েন করবে এবং আমাকে একটু কমেন্টে জানাও সব ঠিকঠাক ভাবে শোনা যাচ্ছে কিনা। সবাই একটু দ্রুত কমেন্টে জানো সব ঠিকঠাক ভাবে শোনা যাচ্ছে কিনা। আমরা দেখতেছি আমাদের সাথে অনেকেই জয়েন করা শুরু করছে। আমাকে একটু তোমরা দ্রুত কমেন্টে জানাবা সব ঠিকঠাক ভাবে তোমাদের শোনা যাচ্ছে কিনা, সেটা একটু আমাকে কমেন্টে জানাবা, ঠিক আছে? আশা করবো সবাই ভালো আছে এবং সবার পড়াশোনাও খুব ভালোভাবে চলতেছে, আমরা সেটাও আশা করবো। আমরা দেখতেছি আমাদের সাথে অনেকেই জয়েন করছে। আমার সাথে আমি বরাবর মতোই যখন বলবো, আমি যখন শুরু করব চেষ্টা করবো আমার সাথে একসাথে ক্লাসের মধ্যে মানে প্রত্যেকটা বিষয় যাতে শেষ করা যায়। সো আমরা দেখতেছি আমাদের সাথে অনেকেই জয়েন করছে, আশা করবো খুব দ্রুত আমাদের সাথে বাকিরাও জয়েন করবে। ওয়ালাইকুম আসসালাম। আশা করতে তোমাদের পড়াশোনাও খুব ভালোভাবে যাচ্ছে, ঠিক আছে? আর একটা কথা সবসময় অল ওকে, সবাই বলছে সব ঠিকঠাক আছে। আর একটা কথা বিশেষভাবে মনে রাখবো, আমি তোমাদেরকে আগেও বলছি এখনো বলছি, যখন একটা পরীক্ষা শেষ হয়ে যাবে তখন তোমাকে মনে রাখতে হবে তোমার ওই পরীক্ষা নিয়ে তোমার আর চিন্তা করা যাবে না। যখন একটা পরীক্ষা শেষ হয়ে যাবে ওই পরীক্ষা নিয়ে তোমার আর চিন্তা করার কোনো দরকারই নাই। তোমার এরপর চিন্তা করতে হবে সামনের পরীক্ষাটার জন্য আমার কি করা উচিত। একটা কথা এর আগেও বলছি এখনো বলছি, আগের নষ্ট করা সময়ের জন্য যদি এখন আফসোস করো তাহলে এখনের সময়টাও নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? সেই ক্ষেত্রে আফসোসটা দ্বিগুণ থেকে দ্বিগুণ হবে, ঠিক আছে, বৃদ্ধি পাবে। তো এটা নিয়ে টেনশন নেওয়ার দরকার নেই, নিজের সেরাটা চেষ্টা করে যাবা। সেরাটা দিয়ে আসার পরে যেটা আল্লাহ যেটা করবে সেটা ভালোর জন্য করবে। তবে সেরাটা বলতে 100% তোমাকে সেরাটা দিয়ে যেতে হবে, ঠিক আছে? ইনশাল্লাহ যারা সেরাটা দিয়ে যায়, সর্বোচ্চ চেষ্টা করে যায়, আমি অবশ্যই সৃষ্টিকর্তা তাদের সাথে থাকবে ইনশাল্লাহ। তো এটা নিয়ে কোনো প্যারা নাই। এবং আমরা আমাদের সামনে আরো যে পরীক্ষাগুলো আছে আমি জানি, আমি তোমাদেরকে বরাবর বলছি আমাদের জন্য গুচ্ছ পরীক্ষাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যেখানে 35 নম্বর ম্যানেজমেন্ট আছে, কিন্তু সেটা মাথায় রাখতে হবে। কারণ এই 35 নম্বরের মধ্যে তোমার যদি 34 বা 33 তোমার যদি ম্যানেজমেন্ট হয়ে যায় তোমার জন্য সহজ হয়ে যায়। এখানে ভালো একটা র্যাঙ্ক করা, ভালো একটা বিশ্ববিদ্যালয় তোমার তোমার ইচ্ছা মতো ভালো একটা বিশ্ববিদ্যালয় তোমার ভর্তি হওয়ার সুযোগটাও তোমার জন্য সহজ হয়ে যাবে। সো ম্যানেজমেন্টকে অবহেলা করা যাবে না, আমি আগেও বলছি এখনো বলতেছি, ম্যানেজমেন্টকে অবহেলা করা যাবে না। ম্যানেজমেন্টে আমি অবশ্যই 35-এর মধ্যে 20 সবাই পাবে, 20, 22, 24 সবাই পাবে, কিন্তু 35, 34 সবাই পাবে না। যারা কষ্ট করে যাবে, যারা পরিশ্রম করে যাবে তারা ইনশাল্লাহ পাবে। এখন আমার বিশ্বাস তোমরা পাবা ইনশাল্লাহ। যারা নিয়মিত ক্লাস করে যাচ্ছ আমার বিশ্বাস তারা অবশ্যই পাবে। আমার এটাও বিশ্বাস যে তোমরা খুব দ্রুত আমার সাথে জয়েন করবে। আমরা আমাদের সাথে আজকে অনেকেই জয়েন করা শুরু করছে অলরেডি, আর বাকিরা আমাদের সাথে খুব দ্রুত জয়েন করবে। বাকিদের একটু মেনশন করে দাও যাতে একসাথে মিলে আমরা ক্লাসটা শুরু করতে পারি। আমরা গত ক্লাসে মূলত বেসিক কিছু ইনফরমেশন নিয়ে আলোচনা করছিলাম, ব্যবস্থাপনার প্রাথমিক ধারণা থেকে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। সো আশা করবো তোমরা যারা গত ক্লাসটা মিস করছো, অনেকের পরীক্ষা থাকার কারণে আমাকে বলতো ভাইয়া গত ক্লাসটা করতে পারে নাই, সো তারা অবশ্যই গত ক্লাসটা করবা। যারা মিস করতো তারা, আর যাতে এটা যাতে অবশ্যই রেকর্ডেড ক্লাসটা শেষ করো, এটা খুবই ইম্পর্টেন্ট। এই ক্লাসটা বাদ দেওয়া যাবে না, ঠিক আছে? আমাদের আজকের ক্লাস, আজকে যে দুইটা আজকে যে ক্লাস আছে সেই ক্লাসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি বিশ্বাস করবো তোমাদেরকে আমি শেষ পর্যন্ত পাবো। আমাদের সাথে এখনো পর্যন্ত অনেকেই জয়েন করে নাই, তোমরা একটু মেনশন করে দাও যাতে সবাই মিলে একসাথে মিলে ক্লাসটা করতে পারি ইনশাল্লাহ, ঠিক আছে? ভালো, খুব চমৎকার একটি ক্লাস হবে ইনশাল্লাহ। সবাই আমার সাথে মুখে মুখে বলবা, একসাথে মিলে ক্লাস আমরা শেষ করবো। আমরা দেখতেছি আমরা গত ক্লাসে এই জিনিসটা আলোচনা করি, তারপর আমি একটু আলোচনা করে যাচ্ছি কারণ এখান থেকে একটা প্রশ্ন আসবেই। ব্যবস্থাপনা তত্ত্ব, আমরা যদি আধুনিক ব্যবস্থাপনার জনক, ব্যবস্থাপনাকে জ্ঞানের পৃথক শাখা হিসেবে তুলে ধরেন কে? হেনরি ফেয়ল। ব্যবস্থাপনাকে জ্ঞানের পৃথক শাখা হিসেবে তুলে ধরেন বিদেয় তিনি কি? ব্যবস্থাপনার জনক। আমরা জানি আধুনিক ব্যবস্থাপনার জনক হচ্ছে হেনরি ফেয়ল, আর জননী বললে আমরা কি দিব? মেরি পার্কার পলেট। মুখে বলে যাও, মুখে মুখে শেষ হয়ে যাবে। আমার সাথে মুখে মুখে শেষ করবা ক্লাসটা, আমি আবার সেখান থেকে অনেকগুলো প্রশ্ন তুমি কমন পাবা, অনেকগুলো প্রশ্ন আজকে ক্লাসে তুমি কমন পাবা। তাহলে আমরা বলতেছি কি, আর বুঝার চেষ্টা করবো ভাইয়া কি বলতেছে, ঠিক আছে? আমরা জানি ব্যবস্থাপনার মূলনীতির প্রবক্তাকে, আমরা জানি হেনরি ফেয়ল। আমরা গত ক্লাসে বলছিলাম পোর্টকক, অর্থাৎ ব্যবস্থাপনাকে 5 ভাগে ভাগ করেন, যেটি পোর্টকক নামে পরিচিত। প্ল্যানিং, এটা কি নামে পরিচিত? পোর্টকক নামে পরিচিত। ব্যবস্থাপনাকে যে 5 ভাগে ভাগ করেন তা কি নামে পরিচিত? পোর্টকক নামে পরিচিত। প্ল্যানিং, অর্গানাইজিং, ডিরেক্টিং, কোঅর্ডিনেটিং আর কন্ট্রোলিং, ঠিক আছে? এটা কার? হেনরি ফেয়লের। আর পোস্ট রিকর্ড কার? পোস্ট রিকর্ড এখানে আছে, পোস্ট রিকর্ড হচ্ছে লুথার এনগুলিক। এগুলো আমাকে মনে রাখতে হবে, ঠিক আছে? আমরা জানি 14 নীতির প্রবক্তা, ঠিক আছে? প্রশাসনিক তত্ত্বের জনক। আর জননী বললে আমরা কাকে দিব? ব্যবস্থাপনার জননী বলা হয় কাকে? মেরি পার্কার পলেটকে। ব্যবস্থাপনার জননী বলা হয় কাকে? মেরি পার্কার পলেটকে। আর ফার্স্ট লেডি অফ ম্যানেজমেন্ট কাকে বলা হয়? আমরা জানি ফার্স্ট লেডি অফ ম্যানেজমেন্ট বলা হয় লিলিয়ান মুলার গিলব্রেথকে।
ফার্স্ট লেডি অফ ম্যানেজমেন্ট বলা হয় কাকে? লিলিয়ান মুলার গিলব্রেথ। এগুলো মনে রাখতে হবে, এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসবে। তার বিখ্যাত বইয়ের নাম কি? জেনারেল এন্ড ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট। বইটি কার? হেনরি ফেওলের। বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনককে? এফডব্লিউ টেইলর। বৈজ্ঞানিক ব্যবস্থাপনার কার্যভিত্তিক সংগঠন, কার্যভিত্তিক ফোরম্যানশিপ এর জনককে? হেনরি ফেওল। এরপর পার্থক্যমূলক ফুরন মজুরি, ঠিক আছে, আমরা জানি শ্রমিকদের জন্য একটা পার্থক্যমূলক ফুরন মজুরি প্রথা চালু করে, নিরীক্ষা নীতি, ঠিক আছে, এগুলো কে চালু করে? আমরা জানি এফডব্লিউ টেইলর, ফ্রেডারিক উইনস্লো টেইলর। ফ্রেডারিক উইনস্লো টেইলর তিনি ছিলেন, আমরা জানি এফডব্লিউ টেইলর ছিলেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার পেশায়, আর হেনরি ফেওল ছিলেন খনি প্রকৌশলী। হেনরি ফেওল কি ছিলেন? খনি প্রকৌশলী। আর ইয়া কি ছিলেন? এফডব্লিউ টেইলর ছিলেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন। আচ্ছা, শ্রমিক কর্মী ব্যবস্থাপনার জনক, পার্সোনাল ম্যানেজমেন্ট এর জনককে? রবার্ট ওয়েন। আমরা জানি শ্রমিক কর্মী ব্যবস্থাপনার জনককে? রবার্ট ওয়েন, যাকে সমবায় আন্দোলনের, বিশ্ব সমবায় আন্দোলনের জনকও বলা হয়। আর যদি পরীক্ষা বলা হয় মানব সম্পদ ব্যবস্থাপনা বা এইচআরএম এর জনককে? এলটন মেও। মানব সম্পদ ব্যবস্থাপনা বা এইচআরএম এর জনক কাকে বলা হয়? এলটন মেওকে। এলটন মেওকে। মানব সম্পদ ব্যবস্থাপনা বা এইচআরএম এর জন্য কাকে বলা হয়? আমরা উত্তর দিব এলটন মেওকে। আমরা দেখতেছি এখনো আমাদের সাথে অনেকেই জয়েন করে নেই। আমি খুব এটা প্রত্যাশা করবো বাকি সবাই আমার সাথে খুব দ্রুত জয়েন করবা, ঠিক আছে। আর আমি যা পড়াচ্ছি আমার সাথে মুখে মুখে শেষ করার চেষ্টা করবা। আমি যাই বলতেছি মুখে মুখে শেষ করবা, ক্লাসের পর ক্লাস শেষ হবে। আর এখানে এই অধ্যায়গুলো, ব্যবস্থাপনার এই অংশটা খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে অনেকগুলো প্রশ্ন পরীক্ষা আসবে, আমি আবারও বলছি, ভুল করিও না। আচ্ছা, শ্রমিক কর্মী ব্যবস্থাপনার জনককে? রবার্ট ওয়েন। আমি আবার বলছি, আমি তোমাদের বলছি মানব সম্পদ ব্যবস্থাপনা বা এইচআরএম এর জনক বললে আমরা কাকে দিব? হ্যাঁ, জর্জ এলটন মেও। জর্জ এলটন মেও, ঠিক আছে, এলটন মেও, যাকে মানব সম্পদ ব্যবস্থাপনার জনক বলা হয়, যাকে বলা হয় হর্টন স্টাডি বা হিউম্যান রিলেশন থিওরি বা মানবীয় স্কুলের প্রতিষ্ঠাতা বলা হয় কাকে? জর্জ এলটন মেওকে, ঠিক আছে, বা এলটন মেও নামে পরীক্ষা আসে। মানবীয় স্কুলের প্রতিষ্ঠাতাও তাকে বলা হয়। তিনি তিনি প্রতিষ্ঠানে মানব সম্পর্কে উন্নয়ন বিষয় কি থিওরি তত্ত্ব প্রদান করেন, ঠিক আছে, কে? জর্জ এলটন মেও। হর্টন স্টাডি বা হিউম্যান রিলেশন থিওরি বলা হয় বা মানব সম্পর্ক উন্নয়ন তত্ত্ব, এটা কে প্রদান করেন? জর্জ এলটন মেও। সেটা আমরা মনে রাখবো, ঠিক আছে। আর পোস্ট ডি কর্পোরেট প্রবক্তাকে? লুথার অ্যালগুরি। এগুলো আমরা গত ক্লাসে অলরেডি পড়াইছিলাম, তোমাদেরকে আমি একটু রিভিউ দিচ্ছি। 6 এম এর জনককে বা ব্যবস্থাপনা সমাজ বিজ্ঞান, এটা কে বলেছেন? টেরি এবং ফ্রাঙ্কলিন। টেরি এবং ফ্রাঙ্কলিন। 6 এম এর জনককে? টেরি এন্ড ফ্রাঙ্কলিন। ব্যবস্থাপনার সাথে পেশনা সংযোগ করে কে? ইএফএল ব্রিজ। ইএফএল ব্রিজ। তাহলে আমরা যে সংযোগ করা মানে হচ্ছে ব্রিজ, আর এখানে আমরা মনে রাখবো সেই হিসেবে ব্যবস্থাপনার সাথে পেশনা সংযোগ করছে ইএফএল ব্রিজ। একদম নিজের মতো করে আমি বলছি রিলেট করে, ওয়ার্ডিং গুলোকে রিলেট করে মনে রাখার চেষ্টা করবো। ক্ষমতা উৎস তত্ত্ব, এটা কার? জেমস স্টুয়ার্ট। ক্ষমতা উৎস তত্ত্ব, এটা কার? জেমস স্টুয়ার্ট। স্টিম ইঞ্জিন কে আবিষ্কার করেন? ব্যবস্থাপনার সর্বপ্রথম বৈজ্ঞানিক চিন্তাভাবনা কে প্রয়োগ করেন? জেমস ওয়াট, ঠিক আছে। স্টিম ইঞ্জিন আবিষ্কার করে কে? জেমস ওয়াট। স্টিম ইঞ্জিন কে আবিষ্কার করেন? জেমস ওয়াট। আমরা শ্রম বিভাগের ধারণা দেন কে? শ্রম উৎপাদনের শ্রম বিভাগের গুরুত্ব দেন বা ধারণা দেন কে? আমরা জানি, বা ডিভিশন অফ লেবারের জনককে? আমরা জানি অ্যাডাম স্মিথ। আমরা সেটা মনে রাখবো, ডিভিশন অফ লেবার, বা আমরা এটা পরীক্ষায় প্রায় সময় আসে, শ্রম বিভাগের ধারণা দেন বা শ্রম বিভাজনের ধারণা দেন কে? আমরা উত্তর দিব অ্যাডাম স্মিথ। অ্যাডাম স্মিথ, আমরা সেটা মনে রাখবো, ঠিক আছে। ম্যানেজমেন্টের ইকুয়েশন, আমি বলতে এটা মুখস্থ করতে হয় না। ম্যানেজমেন্টটাকে তিন ভাগে, ম্যানেজ, ম্যান এবং টি, তিন ভাগে ভাগ করেছে। এই ইকুয়েশনটা হচ্ছে সেটাই। এটা জনককে? লরেন্স এবলি। লরেন্স এবলি। ম্যানেজমেন্টকে তিন ভাগে ভাগ করছে বা ম্যানেজমেন্টের সমীকরণটা কে দিয়েছেন? লরেন্স এবলি। ম্যানেজমেন্ট টি, টি মানে কি? ট্যাক্টফুলি বা ট্যাক্টফুলনেস, ব্যবস্থাপনা করা মানুষকে ট্যাক্টফুলি অর্থাৎ সকৌশলে, এটা কে বলেছেন? লরেন্স এবলি। এমবিইউ ম্যানেজমেন্ট বা অবজেক্টিভ, এটা কার? পিটার এফ ড্রাকার। আর যদি বলা হয় এমবিই ম্যানেজমেন্ট বাই এক্সেপশন, এটা কার? এটা হচ্ছে এফডব্লিউ টেইলর। এফডব্লিউ টেইলর। এমবিই কার? এফডব্লিউ টেইলর। মৌলভিত্তিক নেতৃত্ব, এটা কার? এফি ফিডলার। এফি ফিডলার, এটা ফিল্ড হবে, এফি ফিডলার হবে, এফ আই ডি এল ই আর হবে, এফি ফিডলার, ঠিক আছে। মৌলভিত্তিক নেতৃত্ব দুই প্রকার, একটা হচ্ছে কর্মকেন্দ্রিক, একটা হচ্ছে কর্মী কেন্দ্রিক। তাহলে পরীক্ষায় যদি আসে কর্মকেন্দ্রিক এবং কর্মী কেন্দ্রিক, এই দুইটার নেতৃত্বের জনককে? আমরা উত্তর দিব এফি ফিডলার। তাহলে পরীক্ষা আমরা কেন? কারণ আমরা জানি মৌলভিত্তিক নেতৃত্ব দুই প্রকার, একটা হচ্ছে কর্মকেন্দ্রিক, আর হচ্ছে কি কর্মী কেন্দ্রিক। কর্মকেন্দ্রিক মানে কি? যে নেতৃত্বের ক্ষেত্রে কাজকে গুরুত্ব দেওয়া হয়, কাজকে প্রাধান্য দেওয়া হয়, তাকে আমরা বলছি কর্মকেন্দ্রিক নেতৃত্ব। আর যে নেতৃত্বের ক্ষেত্রে কর্মীকে গুরুত্ব দেওয়া হয়, কর্মীর মানবিক দিক বিবেচনা করা হয়, কর্মীদের সুযোগ সুবিধা বিবেচনা করা হয়, তাকে আমরা বলতেছি কি? কর্মী কেন্দ্রিক। তাকে আমরা কি বলছি? কর্মী কেন্দ্রিক। তাহলে এই দুইটার জনককে? এফি ফিডলার। অথবা এই দুইটাকে কি বলা হয়? মৌলভিত্তিক নেতৃত্ব বলা হয়। তাহলে মৌলভিত্তিক নেতৃত্বের জনককে আমরা উত্তর দিব এফি ফিডলার, ঠিক আছে। আমাদের এবার মনে রাখতে হবে। আচ্ছা, এরপর দেখে দেখো, হর্টন স্টাডি, হিউম্যান রিলেশন থিওরি, মনস্তত্ত্ব তত্ত্ব, মানবিক সম্পর্ক ধারণা, মানবীয় স্কুলের প্রতিষ্ঠাতা কে? জর্জ এলটন মেও, যাকে এইচআরএম এর জনক বলা হয়। এইচআরএম বা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বা মানব সম্পদ ব্যবস্থাপনার জনক বলা হয়।
আধুনিক মানব সম্পদ ব্যবস্থাপনার জনক কাকে বলা হয়? জর্জ এলটন মেয়োকে। মনে রাখবা, পরীক্ষা আসবে। দ্য ফিলোসফি অফ ম্যানেজমেন্ট বইটি কার? অলিভার শেলডন। পরীক্ষা এগুলো আসে, বইয়ের নামগুলো কার? অলিভার শেলডন। আমরা একটু পরে দেখবো বইয়ের নামগুলো আর বিস্তারিত, ঠিক আছে? সময় নিরীক্ষা, গতি নিরীক্ষা, এগুলো জনককে? ফ্রাঙ্ক বাংকার গিলব্রেথ। ফ্রাঙ্ক বাংকার গিলব্রেথ। আচ্ছা, মেরি পার্কার পলেটের বিখ্যাত বইয়ের নাম কি? ডাইনামিক অ্যাডমিনিস্ট্রেশন। বইটি কার? মেরি পার্কার পলেট, যাকে আধুনিক ব্যবস্থাপনার জননী বলা হয়। আধুনিক ব্যবস্থাপনার জননী বলা হয়। ব্যবস্থাপনা কলা ও বিজ্ঞান। কলা ও বিজ্ঞানে কে বলছেন? ডিজে ক্লক। আমরা মনে রাখবো ক্লক কলা, ক্লক কলা, আমরা এভাবে মনে রাখতে পারি, ঠিক আছে? তাহলে ম্যানেজমেন্ট ইজ সায়েন্স এন্ড আর্টস, অথবা বা আর্টস এন্ড সায়েন্স, এটা কে বলছেন? ডিজে ক্লক, ডিজে ক্লক। আচ্ছা, 7S অ্যাপ্রোচ, এটার জন্য কে? ম্যাকেনসি, ঠিক আছে? এর পরে কি 5 ফোর্সেস, এটার জন্য কে? পোর্টার। এগুলো আমরা একটু মনে রাখার চেষ্টা করবো, এগুলো আমরা একটু মনে রাখার চেষ্টা করবো, ঠিক আছে? এরপর আসতে পারে আমলাতান্ত্রিক ব্যবস্থাপনার জনককে? আমরা জানি ম্যাক্স ওয়েবার। আমলাতান্ত্রিক ব্যবস্থাপনার জনককে? ম্যাক্স ওয়েবার। তোমাদের সংখ্যাটা আসলে আরো বেশি হলে আমি সবচেয়ে বেশি খুশি হব। তোমাদের সংখ্যাটা যদি আরো বেশি হইতো আমি আরো বেশি খুশি হতাম, ঠিক আছে? আমাকে একটু বলো তো, আমলাতান্ত্রিক ব্যবস্থাপনার জনককে? আমরা জানি আমলাতান্ত্রিক ব্যবস্থাপনার জনক হচ্ছে ম্যাক্স ওয়েবার। ম্যাক্স ওয়েবার আমলাতান্ত্রিক ব্যবস্থাপনার জনককে? ম্যাক্স ওয়েবার। আমরা এছাড়াও জানি, আমরা কি বলছিলাম? শ্রমিক কর্মী ব্যবস্থার জনককে? রবার্ট ওয়েন। আমরা বলছিলাম কম্পিউটার জনককে? চার্লস বেবেজ। ব্যবস্থাপনায় গণিত শাস্ত্র প্রয়োগ করেন কে? চার্লস বেবেজ। ব্যবস্থাপনায় গণিত শাস্ত্র প্রয়োগ করেন কে? চার্লস বেবেজ, ঠিক আছে? আমাদের এগুলো মনে রাখতে হবে, কারণ এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসবে, ঠিক আছে? এখান থেকে পরীক্ষা প্রশ্ন অবশ্যই আসবে। প্রশাসনিক তত্ত্ব বা অ্যাডমিনিস্ট্রেশন থিওরি এর জনককে? হেনরি ফেল। পোর্টককের জনককে? হেনরি ফেল। পোস্ট রিকর্ডের জনককে? লুথার এল গুলিক। লুথার এল গুলিক। 6M এর জনককে? টেরিয়ান ফ্রাঙ্কলিন। এখান থেকে পরীক্ষা আসবেই, এখান থেকে পরীক্ষা আসবে, এগুলো মনে রাখতে হবে। আমাকে বলো তো, এতটুকু পর্যন্ত তোমাদের ক্লিয়ার কিনা? আমি তোমাদের সংখ্যাটা আরো বেশি হলে খুশি হইতাম। মাত্র আমরা 114 জন আমাদের সাথে আছে, আমরা মনে করবো খুব দ্রুত বাকিরা আমাদের সাথে জয়েন করবো। এতটুকু পর্যন্ত সবার 100% ক্লিয়ার কিনা বলো? এতটুকু পর্যন্ত সবার 100% ক্লিয়ার কিনা বলো? সবাই এতটুকু পর্যন্ত 100% ক্লিয়ার কিনা বলো আমাকে কমেন্টে জানো, এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার কিনা? আলহামদুলিল্লাহ। আমার সাথে একটু মুখে মুখে বলে যাবা, তোমার জন্য সহজ হয়ে যাবে। আবার বলছি, আমার সাথে একটু মুখে মুখে বলবো, তোমাদের জন্য সহজ হয়ে যাবে, বিষয়গুলো তোমাদের জন্য সহজ হয়ে যাবে। আমি একদম গুরুত্বপূর্ণ যা যা আছে প্রত্যেকটা বিষয় আমি কিন্তু আলোচনা করবো এখানে, প্রত্যেকটা বিষয় আমি আলোচনা করবো। তারপর আমরা বলছিলাম কি, আমরা অনেকে বলছে আলহামদুলিল্লাহ ক্লিয়ার, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। আমার ভালো লাগছে, তোমরা যখন এই আলহামদুলিল্লাহ ক্লিয়ার বলো তখন আমার শান্তি লাগে ভিতরে একটা, যে তোমাদের যে তোমরা বুঝতেছো বা তোমাদের ক্লিয়ার, সেই বিষয়টা ভালো লাগে। আচ্ছা, আর আমরা শ্রম বিভাগের জনক কাকে বলছি? আমরা শ্রম বিভাগের জনক বলছি অ্যাডাম স্মিথকে। অ্যাডাম স্মিথকে আমরা জানি, তিনি, তার একটা বিখ্যাত বই আছে ওয়েলথ অফ নেশন, গ্রন্থটি প্রকাশিত 1776 সালে। তিনি অবাধ বাণিজ্য নীতি বা লেজিসফেয়ার পলিসি এর জনক বলা হয়। অবাধ বাণিজ্য নীতির জনক কাকে বলা হয়? অ্যাডাম স্মিথকে। অ্যাডাম স্মিথকে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার দাদাও বলা হয়। অ্যাডাম স্মিথকে কি বলা হয়? বৈজ্ঞানিক ব্যবস্থাপনার দাদাও বলা হয়। আমি অবশ্যই আমার সাথে মুখে মুখে বলো যে তোমার জন্য সহজ হয়ে যাবে। আমার সাথে মুখে মুখে তোমরা শেষ করার চেষ্টা করো, তোমার জন্য সহজ হয়ে যাবে, ঠিক আছে? সহজ হয়ে যাবে। তোমার সামনে যে বইটা আছে, আমি হচ্ছে বইগুলো এখন 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 ক্লাস থাকা অবস্থায় কোনো কিছু দেখার দরকার নেই, ঠিক আছে? ক্লাস শেষ করবা পরে তুমি আমি তোমাদের যেহেতু বেসিক থেকে অনেক বেশি প্রশ্ন আসছে, তোমরা ইন্টারের বইটাও পাশে রাখবে সবসময়। পড়ার সময় ইন্টারের বই থেকে ইংলিশ ওয়ার্ডিং গুলো দেখবা। যেমন আমি তোমাদের গত ক্লাসে বলছিলাম ম্যানেজমেন্ট বা অবজেক্টিভস, এইভাবে না আসে পরীক্ষা আসতে পারে উদ্দেশ্য ভিত্তিক ব্যবস্থাপনার জনকে? পিটার এফ ড্রাকার। পিটার এফ ড্রাকার। তাহলে পরীক্ষা এভাবে আসতে ম্যানেজমেন্ট বা এক্সেপশন, এভাবে না আসে ব্যতিক্রমধর্মী ব্যবস্থাপনা আসতে পারে, এটা জনককে? এফডব্লিউ টেইলর। তাহলে এমবিই বা ম্যানেজমেন্ট বা এক্সেপশন। তাহলে ইংলিশ ওয়ার্ডিং গুলো আমাকে মনে রাখার চেষ্টা করতে হবে, ঠিক আছে? ইংলিশ ওয়ার্ডিং গুলো আমাকে মনে রাখতে হবে, ঠিক আছে? আর আমরা জানি ব্যবস্থাপনার সার্বজনীন এটি কে বলেছেন? সক্রেটিস। আর ব্যবস্থাপনার সার্বজনীন এটি বিশ্বাস করতেন না কে? ব্যবস্থাপনার সার্বজনীন এটি বিশ্বাস করতেন না কে? অলিভার শেলডন। ব্যবস্থাপনা ম্যানেজমেন্ট ইজ ইউনিভার্সাল, এটা বিশ্বাস করতেন না কে? অলিভার শেলডন। আর ব্যবস্থাপনা সার্বজনীন এটা কে বলেছেন? সক্রেটিস। ম্যানেজমেন্ট ইজ এ পার্ট অফ সোসাইটি, সমাজের একটি অংশ, এটা কে বলেছেন? পিটার এফ ড্রাকার। পিটার এফ ড্রাকার, আমরা এগুলো মনে রাখবো। ম্যানেজমেন্ট ইজ এ পার্ট অফ সোসাইটি, এটা কে বলেছেন? পিটার এফ ড্রাকার, ঠিক আছে? আমাকে এখানে মনে রাখতে হবে এগুলো আমাকে অবশ্যই মনে রাখতে হবে, ঠিক আছে? পরীক্ষা এখান থেকে আসবে। দেখো এফডব্লিউ টেইলরের মধ্যে নীতি কয়টি? বৈজ্ঞানিক ব্যবস্থার নীতি কয়টি? 4টি। আর আমরা জানি বৈজ্ঞানিক ব্যবস্থাপনা এটি কোন ধরনের বিপ্লব ছিল? এটা ছিল মেন্টাল রেগুলেশন, এটি মানসিক বিপ্লব ছিল। বৈজ্ঞানিক ব্যবস্থাপনা একটি মানসিক বিপ্লব ছিল, এটা আমরা মনে রাখবো। বৈজ্ঞানিক ব্যবস্থাপনা একটি কি ছিল? মানসিক বিপ্লব ছিল, সেটা আমরা মনে রাখবো। আচ্ছা, এবার দেখো এফডব্লিউ টেইলরের নীতিগুলো কি? প্রতিটি কার্য উৎপাদনে বিজ্ঞানসম্মত বিশ্লেষণ থাকতে হবে।
বৈজ্ঞানিক ভিত্তিতে কর্মী নির্বাচন, প্রশিক্ষণ, উন্নয়ন ও যথাস্থানে নিয়োগ করতে হবে। ঠিক আছে, কর্মী ও ব্যবস্থাপকদের মধ্যে সহযোগিতা উন্নয়ন করতে হবে। পরিকল্পনা গ্রহণের কাজকে বাস্তবায়ন কাজ থেকে পৃথক করে আলাদাভাবে যাচাই করতে হবে। তাহলে এগুলোকে আমরা বলছি কি, এফডব্লিউ টেলর 4টি নীতি। আমরা জানি এফডব্লিউ টেলর কয়টি নীতি প্রদান করেন বৈজ্ঞানিক ব্যবস্থাপনার ক্ষেত্রে? এফডব্লিউ টেলর নীতি প্রদান করেন 4টি। ঠিক আছে, কয়টি নীতি প্রদান করেন? 4টি। আর আমরা যে হেনরি ফেল কয়টি নীতি প্রদান করেন? 14টি। হেনরি ফেল ব্যবস্থাপকের কাজকে কয় ভাগে ভাগ করেন? 5 ভাগে, যা কি নামে পরিচিত? পোর্টকক নামে পরিচিত। যা কি নামে পরিচিত? পোর্টকক নামে পরিচিত। এগুলো আমাকে মনে রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা। আর ব্যবস্থার নীতিগুলো নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করছি, নীতি নিয়ে। ব্যবস্থাপনা ও প্রশাসন, আসলে আমরা জানি উচ্চ স্তরের ব্যবস্থাপনাকে কি বলা হয়? প্রশাসন বলা হয়ে থাকে যারা পরিকল্পনা গ্রহণ করে, যারা যারা লক্ষ্য নির্ধারণ করে, নীতি নির্ধারণ করে, ঠিক আছে, পরিকল্পনা করে, তাদেরকে আমরা বলছি কি উচ্চ স্তরের ব্যবস্থাপনা অথবা প্রশাসন। মূলত আমরা বলি উচ্চ স্তরের ব্যবস্থাপনা, এটা কি বলি? উচ্চ স্তরের ব্যবস্থাপনা, বা আমরা এটা কি বলছি? প্রশাসন। আর মূলত ব্যবস্থাপনা বলতে আসলে বুঝানো হয় মধ্যম স্তর এবং নিম্ন স্তর। ব্যবস্থাপনা বলতে আসলে কি বোঝানো হয়? মধ্যম স্তর এবং নিম্ন স্তরকে। দেখো, মধ্যম স্তর এবং নিম্ন পর্যায়ের ব্যবস্থাপনার সময় হলো ব্যবস্থাপনা, আর উচ্চ স্তরের ব্যবস্থাপনা হচ্ছে কি? প্রশাসন। উচ্চ স্তরের ব্যবস্থা হচ্ছে কি? প্রশাসন। আমরা এটা মাথায় রাখবো। মধ্য এবং নিম্ন স্তরের ব্যবস্থাপনা হচ্ছে মূলত কি? ব্যবস্থাপনা। আর উচ্চ স্তরের ব্যবস্থাপনাকে আমরা কি বলি? প্রশাসন বলি। ঠিক আছে, সেটা আমরা মনে রাখবো। ব্যবস্থাপনার স্তর কয়টি? 3টি। এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসবে। এখান থেকে রাজশাহীতে যেমন প্রতিবারে আসে, রাজশাহীতে প্রতিবারে এখান থেকে একটা দুইটা প্রশ্ন পরীক্ষা প্রতিবারে আসে এই ব্যবস্থাপনার স্তর থেকে। গুচ্ছ তো আসবে, এটা একদম 100% এক নাম্বার এখান থেকে পাবে। রাজশাহীতে 2 নম্বরও পাইতে পারো 25 এর মধ্যে। আচ্ছা দেখো, খুবই ইম্পর্টেন্ট, একটু মনোযোগ দিবে, একদম 100% ক্লিয়ার হবে। আমি আবার বলছি, এখান থেকে যেই প্রশ্ন আসুন না কেন, এই স্তর থেকে যে প্রশ্ন আসুন না কেন, তুমি পারবা সেটা 100%, কোনো ডাউট ছাড়া। একটু মনোযোগ থাকতে হবে। আমরা জানি ব্যবস্থাপকদের দায়িত্বের বিন্যাসকে ব্যবস্থাপনার স্তর বলে। তাহলে কি বলছি? ব্যবস্থাপকদের দায়িত্বের যে বিন্যাস, ওই বিন্যাসকে বলা হচ্ছে ব্যবস্থাপনার স্তর। ব্যবস্থাপনার স্তর কয়টি? 3টি। একটা হচ্ছে উচ্চ স্তর, যেটাকে আমরা বলছি কি? প্রশাসন। তোমরা অহেতুক কমেন্ট করিও না, আমি আবার বলছি অহেতুক কমেন্ট করিও না, মনোযোগ দাও। আমি যে যা যা দরকার প্রত্যেকটা বিষয় নিয়ে তোমাদেরকে আলোচনা করবো, কোনো কিছু বাদ দিব না। যারা ক্লাস করবে আমি বলছি তারা 100% পরীক্ষা ভালো করবে, এটা নিয়ে কোনো ডাউট নেই। তবে ক্লাসটা মনোযোগী করতে হবে। ঠিক আছে, অহেতুক কমেন্ট করে সময় নষ্ট করিও না। ঠিক আছে, আচ্ছা একটু মনোযোগ দাও। তাহলে আমরা বলছি কি ব্যবস্থাপনা স্তর কয়টি? 3টি। একটা হচ্ছে উচ্চ স্তর, মধ্য স্তর এবং নিম্ন স্তর বা প্রথম সারির ব্যবস্থাপনা। উচ্চ স্তরের ব্যবস্থাপনা বলতে আসলে আমরা কি বুঝি? প্রশাসন বুঝি, প্রশাসন বুঝি। উচ্চ স্তর বা প্রশাসনে কারা থাকে? আমরা জানি পরিচালনা পর্ষদ থাকে, সচিব থাকে, মহাব্যবস্থাপক থাকে। কোন স্তরে? আমরা বলবো উচ্চ স্তর বা প্রশাসনে। পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক, প্রশাসক, সচিব। কোন স্তরে? উচ্চ স্তর বা প্রশাসন। উচ্চ স্তর বা কি? এটাকে আমরা উচ্চ স্তর অথবা কি বলবো? প্রশাসন বলবো। এটাকে আমরা কি বলবো? প্রশাসন বলবো। ঠিক আছে, ওদের কাজ কি? লক্ষ্য নির্ধারণ করা, নীতি নির্ধারণ করা, পরিকল্পনা প্রণয়ন করা, উদ্যোগ গ্রহণ করা। ঠিক আছে, এগুলো কাজ কার? এটা হচ্ছে উচ্চ স্তর বা প্রশাসনের। আর উচ্চ স্তরের দক্ষতাগুলো কিরকম? উচ্চ স্তর দক্ষতা সবগুলো চিন্তার দক্ষতা। তার মানে হচ্ছে চিন্তার যতগুলো দক্ষতা থাকবে সবগুলো হচ্ছে উচ্চ স্তর। চিন্তার যতগুলো দক্ষতা থাকবে প্রতিটা দক্ষতা কার? আমরা ধরে নিব উচ্চ স্তরে। যেমন আমি যদি বলি অনুধাবনমূলক, বিশ্লেষণমূলক, সৃজনশীলমূলক, সমস্যা সমাধানমূলক, কল্পনা সংক্রান্ত যতগুলো দক্ষতা থাকে, চিন্তার দক্ষতা সবগুলোই কার? উচ্চ স্তরের দক্ষতা। সবগুলোই কার? উচ্চ স্তরের দক্ষতা। তাহলে আমরা অনুধাবনমূলক, বিশ্লেষণমূলক, ঠিক আছে, আমরা কি বলছি চিন্তামূলক যদি বলি, আরো যদি বলি সৃজনশীলমূলক দক্ষতা, সমস্যা সমাধানমূলক দক্ষতা, কল্পনা সংক্রান্ত দক্ষতা, এগুলো কার? আমরা উত্তর দিব উচ্চস্তর বা প্রশাসন। উচ্চস্তর প্রশাসন। আর আমরা নীতি লক্ষ্য এগুলো নির্ধারণ করে উচ্চস্তর বা প্রশাসন। আর এটি এবার আমরা তাহলে উচ্চস্তর দক্ষতা আমরা বুঝেছি, উচ্চস্তরটা আমাদের মোটামুটি ক্লিয়ার, উচ্চস্তরটা আমাদের ক্লিয়ার। এবার আসি মধ্যম স্তর। মধ্যম স্তরে কারা থাকে? বিভাগীয় ব্যবস্থাপক। বিভাগীয় কি থাকে? ব্যবস্থাপক। মধ্যম স্তরে থাকে বিভাগীয় ব্যবস্থাপক। বিভাগীয় ব্যবস্থাপক কে? বিভাগীয় ব্যবস্থাপক কে? আমরা যদি বলি এই তো উৎপাদক ব্যবস্থাপক, ক্রয় ব্যবস্থাপক, বিক্রয় ব্যবস্থাপক, অর্থ ব্যবস্থাপক, কর্মী ব্যবস্থাপক। তাহলে বিভাগীয় সকল ব্যবস্থাপক কোথায় থাকে? মধ্যম স্তরে। কোন স্তরে থাকে? মধ্যম স্তরে। তার মানে হচ্ছে বিভাগীয় পরিকল্পনাগুলো কে করে? পরীক্ষা যদি আসে বিভাগীয় পরিকল্পনাগুলো কে করে, আমরা দিব মধ্যম স্তর। যেহেতু বিভাগীয় ব্যবস্থাপকরা কোথায় থাকে? মধ্যম স্তরে থাকে। যেহেতু সবার বিভাগীয় যদি কোনো পরিকল্পনা বলে, উৎপাদন পরিকল্পনা, উৎপাদন বিভাগের পরিকল্পনা, ক্রয় বিভাগের পরিকল্পনা যদি বলে, আমরা উত্তর দিব মধ্যম স্তর। ঠিক আছে, আর প্রতিষ্ঠানের লক্ষ্য নির্ধারণ, প্রতিষ্ঠানে যদি বলে প্রতিষ্ঠান লক্ষ্য নির্ধারণ করা, যদি বলে প্রতিষ্ঠান নীতি নির্ধারণ করা, প্রতিষ্ঠানের পরিকল্পনা করা, তাহলে সেটা আমরা বলবো কি? উচ্চ স্তর বা প্রশাসন। আচ্ছা, মধ্যম স্তর কাজ কি আসলে? এই যে উচ্চ স্তর যে লক্ষ্য নীতি নির্ধারণ করে সেটা বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া।
মধ্যমস্তর সেটা বাস্তবায়নের পদক্ষেপ দিবে এবং নিম্নস্তরকে সেই বিষয়ে অবহিত করবেন এবং নিম্নস্তরকে কিভাবে কিভাবে এটা বাস্তবায়ন করা হবে সেই বিষয়ে অবহিত করবেন এবং নিম্নস্তর সেটা বাস্তবায়ন করবে। নিম্নস্তর সেটা কর্মীদের সাথে কার্যাবলী সম্পাদনের মাধ্যমে সেটা সঠিকভাবে বাস্তবায়ন করার চেষ্টা করবে। তার মানে কি, তার মানে আমরা দেখতেছি মধ্যম স্তরকে বলা হচ্ছে নির্বাহী স্তর বা এক্সিকিউশন লেভেল বলা হয় থাকে। এক্সিকিউশন লেভেল, তারা উপরের স্তর থেকে সবকিছু নিয়ে সেটা কি নিম্ন স্তরে পাস করে। ঠিক আছে, দেখো উচ্চস্তরের লক্ষ্য পরিকল্পনা নীতি সম্পর্কে অধস্তনদের বা নিম্ন স্তরকে অবহিত করেন উচ্চস্তরের পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ বা কর্মসূচি গ্রহণ করেন। প্রয়োজনীয় পদক্ষেপ বা কর্মসূচি গ্রহণ করে। দেখো তাহলে মধ্যম স্তর হচ্ছে কি একটা এক্সিকিউশন লেভেল, যারা বিভাগীয় পরিকল্পনাগুলো করে, আর যারা উচ্চ স্তরের যে নীতি নির্ধারণ বা লক্ষ্য নির্ধারণ করছে তা বাস্তবায়নের জন্য পদক্ষেপ গ্রহণ করেন এবং সেই বিষয়ে নিম্ন স্তরকে অবহিত করেন। নিম্ন স্তরকে কি করেন? অবহিত করেন। একদম খুব সিম্পল। আমি বলছি যারা মনোযোগ দিচ্ছে একদম 100% বুঝে। তারা নির্বাহী স্তর বলা হয় কোনটিকে? হয়তো কমেন্ট করবেন না, আমি বলছি বা গত ক্লাস আমি বলছি কয়েকজন হয়তো কমেন্ট করছে, হয়তো কমেন্ট করা যাবে না। তাহলে আমরা কি বলছি, এটাকে বলা হচ্ছে কি নির্বাহী স্তর, যারা পরিকল্পনা নীতি নির্ধারণ বাস্তবায়ন পদক্ষেপ গ্রহণ করে এবং নিম্ন স্তরের মাধ্যমে সেটা কি করে বাস্তবায়ন করে। নিম্ন স্তর সেগুলো কি করে বাস্তবায়ন করে। আচ্ছা, এবার সে মধ্যম স্তর, তাহলে দক্ষতা কি? মধ্যম স্তরের প্রধান দক্ষতা হচ্ছে মানবীয় দক্ষতা। মানুষকে বুঝতে পারে, তাকে উপরের স্তরকে বুঝতে হবে, নিম্ন স্তরকে বুঝতে হবে। ঠিক আছে, তাহলে মানবীয় দক্ষতা। আর একটা দক্ষতা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যোগাযোগ দক্ষতা। মধ্যম স্তর, যদিও আমরা বলে থাকি যোগাযোগ দক্ষতা প্রতিটা স্তরের জন্য গুরুত্বপূর্ণ। পরীক্ষায় একটা প্রশ্ন আসে যে প্রত্যেকটা স্তরের জন্য কোন দক্ষতা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আমরা উত্তর দিব যোগাযোগ দক্ষতা। আমি বলছি এটা 100% যোগাযোগ দক্ষতা। যদি বলা হয় একটি ব্যবস্থাপনার প্রতিটা স্তরের জন্য কোন দক্ষতা বিশেষভাবে গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে যোগাযোগ ব্যবস্থাপনা। কারণ যোগাযোগ না থাকলে আসলে কার্যক্রমগুলো সঠিকভাবে সম্পাদন হবে না। ঠিক আছে, আর মধ্যম স্তরের প্রধান দক্ষতা কি? প্রধান দক্ষতা হচ্ছে মানবীয় দক্ষতা, মানুষ সম্পর্কে জানতে পারা, মানুষকে বুঝতে পারা। ঠিক আছে, এটা হচ্ছে মানবীয় দক্ষতা। এটা কোন স্তরে? মধ্যম স্তরে। এবার তোমরা আমাকে বলো উচ্চ স্তর আর মধ্য স্তর সবার 100% ক্লিয়ার কিনা? উচ্চ স্তর আর মধ্যম স্তর সবার 100% ক্লিয়ার কিনা? এরপর আমরা নিম্ন স্তরে যাবো। উচ্চ স্তর এবং মধ্য স্তর সবার 100% ক্লিয়ার কিনা? এখানে আরো অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো। সবাই ক্লিয়ার কিনা বলো। না, তৃতীয় সারি বলতে বুঝে নিম্ন স্তরকে। নিম্ন স্তরকে তৃতীয় সারি বলতে বুঝে নিম্ন স্তর বা প্রথম সারি ব্যবস্থাপনা স্তরকে। ঠিক আছে, সবার ক্লিয়ার কিনা বলো। একদম মনোযোগ দিবা, 100% ক্লিয়ার হবে। একদম সবাই যেন ক্লিয়ার কিনা। অবশ্যই বলছে 100% ক্লিয়ার। আচ্ছা, আমরা অনেকেই বলছে মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটু মনোযোগ দিবে, 100% ক্লিয়ার হবে। পরীক্ষা তুমি পারবে এটা। তাহলে পরীক্ষা যদি আসে কোনটিকে নির্বাহী স্তর বলা হয়, আমরা যে মধ্যম স্তরকে। কারা পরিকল্পনা নীতি নির্ধারণ নীতি বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ করে, আমরা উত্তর দিই মধ্যম স্তর। কারা নীতি পরিকল্পনা সম্পর্কে নিম্ন স্তরকে অবহিত করেন, আমরা উত্তর দিই মধ্যম স্তর। ঠিক আছে, মানবীয় দক্ষতা কোন স্তরের? মধ্যম স্তরের। যোগাযোগ দক্ষতা আমরা মধ্যম স্তর বলতে পারি, অথবা আমরা বলতে পারি এটা সকল স্তরের জন্য গুরুত্বপূর্ণ। কোন দক্ষতা সেটা সেটা আমরা বলতেছি কি, সেটা আমরা বলছি কোন দক্ষতা সকল স্তরের জন্য প্রয়োজন? যোগাযোগ দক্ষতা। যোগাযোগ দক্ষতা সকল স্তরের জন্য প্রয়োজন। হ্যাঁ, না যোগাযোগের মান থাকলে আমরা অবশ্যই কি মানবীয় দক্ষতা দিব। কারণ যোগাযোগ দক্ষতা প্রতিটা স্তরের জন্য গুরুত্বপূর্ণ। প্রতিটা স্তরের জন্য গুরুত্বপূর্ণ। আমরা বিশেষভাবে হচ্ছে মানবীয় দক্ষতাটা হচ্ছে কি মধ্যম স্তরের জন্য বেশি ইম্পর্টেন্ট। আর নির্বাহী স্তর কোনটাকে বললে আমরা উত্তর দিই মধ্যম স্তরকে নির্বাহী স্তর বলে। ঠিক আছে, আচ্ছা এবার আসো নিম্ন 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 ব্যবস্থাপনা বা স্তর বা প্রথম সারির ব্যবস্থাপনা। প্রথম সারির ব্যবস্থাপনা ওরা কি ওকে কি বিভাগীয় তত্ত্বাবধায়ক। বিভাগীয় তত্ত্বাবধায়ক ফোরম্যান প্রথম সারির ব্যবস্থাপক গুলো থাকে। প্রথম সারির ব্যবস্থাপক গুলো থাকে। তাহলে পরীক্ষায় একটা প্রশ্ন আসে, পরীক্ষায় একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে কোন স্তরে কর্মীরা থাকে? কোন স্তরে কর্মীরা থাকে দেখি আমাকে একটু কমেন্টে জানাতো, কোন স্তরে কর্মীরা থাকে একটু কমেন্টে জানাতো দেখি। আচ্ছা, একজন বলছে প্রথম সারি বা তৃতীয় স্তর। 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 আর এটা হচ্ছে প্রথম স্তর। উচ্চ স্তর বা সরি উচ্চ স্তর, এটা হচ্ছে উচ্চ স্তর। সবার উপরটা হচ্ছে উচ্চ স্তর, মধ্যম স্তর আর নিম্ন স্তর। আচ্ছা, সবাই একটু বলতো কোন স্তরে আমরা বলছিলাম, একজন অনেকে বলছে প্রথম সারি নিম্ন স্তরে।
এই দেখো, এই প্রশ্ন অনেকবার আসছে পরীক্ষা, তোমরা এখনো গুরুত্বটা দিচ্ছ। আমরা বলছিলাম এটা কি, এটা আমরা কি বলছিলাম, এটা হচ্ছে ব্যবস্থাপনার স্তর, ব্যবস্থাপকদের স্তর। এটা হচ্ছে কি ব্যবস্থাপকদের স্তর। এখানে কি কোনো কর্মী থাকবে? কোনো কর্মী থাকবে না। এটা তো বলা আছে ব্যবস্থাপকদের স্তর, তাহলে কর্মী কেন থাকবে? তাহলে কোনো স্তরই নয়। তোমরা সবাই ভুল দিচ্ছ। দেখো, বেসিকটা ক্লিয়ার না থাকলে এখানে সমস্যা। এখানে তো আমি আমি বলে পড়াই দিচ্ছি, এটা কাদের স্তর? ব্যবস্থাপনার স্তর, ব্যবস্থাপকদের স্তর, ব্যবস্থাপকদের স্তর। ঠিক আছে, ব্যবস্থাপকদের স্তর। ঠিক আছে, ব্যবস্থাপকদের স্তর বলা হচ্ছে। তাহলে ব্যবস্থাপকদের যেটা স্তর বলা হচ্ছে, তাহলে এখানে কি কর্মীটা আসবে? আসবে না, এখানে কর্মী আসবে না, এখানে তো কর্মী থাকবে না। তবে আমরা এটা বলতে পারি কোন স্তরের ব্যবস্থাপকদের সাথে কর্মীদের সরাসরি সম্পৃক্ত, কোন স্তরের কর্মীদের সাথে সরাসরি ব্যবস্থাপকদের জন্য কর্মীদের সরাসরি সম্পৃক্ত কোন স্তর, তখন আমরা উত্তর দিব নিম্ন স্তর। তবে এই স্তরগুলোতে কখনোই কর্মী আসবে না, কারণ এটা ব্যবস্থাপকদের স্তর, এখানে কর্মী কোথেকে আসবে? ঠিক আছে, এখানে কে থাকে? প্রথম সারি ব্যবস্থা, নিচের থেকে বিভাগীয় তত্ত্বাবধায়ক ওরা থাকে। ঠিক আছে, তাহলে যারা সরাসরি কর্মীদের মাধ্যমে কাজ আদায় করে, যারা সরাসরি কি কর্মীদের মাধ্যমে কাজ আদায় করে, তাহলে এই পরীক্ষা প্রশ্ন আসলে আমরা উত্তর দিব কোন স্তরে না, কোন স্তরে না, আসবে না। ঠিক আছে, এটা একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, এবার আসি নিম্ন স্তর। নিম্ন স্তর আমরা বলছি কারা থাকে? বিভাগীয়, আমরা কি বলছি তত্ত্বাবধায়ক থাকে। এখানে কি থাকে? বিভাগীয় তত্ত্বাবধায়ক থাকে, আমরা বলছি ফোরম্যান থাকে, প্রথম সারির ব্যবস্থাপক থাকে। তাদের কাজ কি? তারা কর্মীদের তত্ত্বাবধানের মাধ্যমে গৃহীত পরিকল্পনা বাস্তবায়ন করে। এখানে কিন্তু ব্যবস্থাপকদের কথা বলা হচ্ছে। ব্যবস্থাপকরা কি করে? কর্মীদের মাধ্যমে তত্ত্বাবধানের মধ্যে কাজ আদায় করে। ঠিক আছে, সঠিকভাবে শ্রমিকদের পরিচালিত করে। ঠিক আছে, আমি যখন কর্মীদের মধ্যে কাজ আদায় করবো, আমার কোন দক্ষতা বেশি থাকা দরকার? আমার থাকা দরকার হচ্ছে কোন দক্ষতা সবচেয়ে বেশি থাকা দরকার? আমার হচ্ছে কি কারিগরি দক্ষতা, অর্থাৎ কাজ সংক্রান্ত দক্ষতা থাকা দরকার। কারণ আমি যদি কাজ সংক্রান্ত দক্ষতা না রাখি, আমি কর্মীদের মধ্যে সঠিকভাবে কাজ কিভাবে আদায় করবো? তাহলে নিম্ন স্তরের প্রধান দক্ষতা কি? নিম্ন স্তরের প্রধান দক্ষতা হচ্ছে কারিগরি দক্ষতা। নিম্ন স্তরের প্রধান দক্ষতা কি? কারিগরি দক্ষতা। আচ্ছা, এবার আমাকে আরেকটা প্রশ্ন দেখে উত্তর দাও তোমরা। এখানে কোন স্তরে বিকেন্দ্রীয়করণ দেখা যায়? কোন স্তরে বিকেন্দ্রীয়করণ দেখা যায়? একটু কমেন্টে জানাও তো। কোন স্তরে সবচেয়ে বেশি বিকেন্দ্রীয়করণ দেখা যায়? আমাকে একটু কমেন্টে জানাও তো, দেখি কারা বলতে পারো। আমরা অপশনে যোগাযোগ পাবো। আমরা অবশ্যই কি আমরা অবশ্যই যদি সকল স্তরের জন্য বুঝানো হয়, তাহলে আমরা অবশ্যই কি দিব? আমরা অবশ্যই দিব যোগাযোগ। সকল স্তরের জন্য কোন দক্ষতা বেশি ইম্পর্টেন্ট, তখন আমরা অবশ্যই দিব যোগাযোগ। আর যদি বলা মধ্যম স্তরের জন্য কোন দক্ষতা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তখন আমরা দিব কি? মধ্যম স্তরের জন্য যদি বলা হয়, তখন আমরা উত্তরে দিব মানবীয় দক্ষতা। তখন আমরা উত্তর কি দিব? মানবীয় দক্ষতা। অন্যথায় সকল স্তরের জন্য অবশ্যই যোগাযোগ, কারণ যোগাযোগ না থাকলে কাজগুলো সম্পাদন হবে না, কাজগুলো সম্পাদন হবে না সঠিকভাবে। ঠিক আছে, কাজগুলো সঠিকভাবে সম্পাদন হবে না। আচ্ছা, দেখি আমি আমি একটা প্রশ্ন করছি, তোমরা উত্তর দাও। আচ্ছা আচ্ছা, এই তো এবারে ঘুরতেছে। আচ্ছা, এবার বলে তোমাকে, আমি তো বলছিলাম আমরা জানি বিকেন্দ্রীকরণ মানে কি? যেখানে সিদ্ধান্ত গ্রহণে কর্মীদের ভূমিকা বৃদ্ধি পায়। সিদ্ধান্ত গ্রহণের মূল বিকেন্দ্রীয় মূল মূল ইয়াটা হচ্ছে সিদ্ধান্ত গ্রহণে কর্মীদের ভূমিকা বৃদ্ধি পাওয়াটাকে বিকেন্দ্রীকরণ বলে। তাহলে আমরা জানি কোন স্তরের সাথে কর্মীরা সংযুক্ত আসলে? কোন স্তরের সাথে কর্মীরা সংযুক্ত? অবশ্যই নিম্ন স্তরের সাথে, কারণ উপরে এখানে তো কর্মী আসবে না। ভুলেও এই স্তরও আমরা কর্মী আসবে না বলতেছি না, আসবেন না, এই স্তর আসবে। তবে এই স্তরের ব্যবস্থাপক কাদের সাথে কাজ করে? কাদের মাধ্যমে কাজ আদায় করে? কর্মীদের মাধ্যমে। তার মানে কোন স্তরে বিকেন্দ্রীকরণ লক্ষ্য যায়? আমরা উত্তর দিব অবশ্যই নিম্ন স্তর। আমরা অবশ্যই কোন স্তর দিব? নিম্ন স্তর দিব। এই দেখো, এই জায়গাগুলো তোমাদেরকে আমি আগে বলছি, এই জায়গাগুলো তোমরা যদি একটু বুঝার চেষ্টা করো, তাহলে তুমি পরীক্ষা পারবা। তো আমরা জানি সিদ্ধান্ত গ্রহণে কর্মীদের ভূমিকা বৃদ্ধি করাকে কি বলা হয়? বিকেন্দ্রীকরণ। তাহলে এখানে নিম্ন স্তরের ব্যবস্থাপকরা কি করে? কর্মীদেরকে সুযোগ দেয় কিভাবে কাজটা করবে, তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে ব্যবস্থাপকরা, নিম্ন স্তরের ব্যবস্থাপকরা কাজ আদায় করে। তার মানে হচ্ছে কি, এখানে বিকেন্দ্রীকরণ মূলত দেখা যায় কোন স্তরে? নিম্ন স্তরে। বিকেন্দ্রীকরণ কোন স্তরে দেখা যায়? নিম্ন স্তরে। প্রধানত কোন স্তরে দেখা যায়? নিম্ন স্তরে। এটা হচ্ছে কারেক্ট আনসার। নিম্ন স্তর বা প্রথম সারির ব্যবস্থাপনা বলা হয়, স্তর বলা হয়। প্রথম সারির ব্যবস্থাপনা স্তর বলা হয়, প্রথম সারির ব্যবস্থাপনা স্তর বলা হয়। ঠিক আছে, আশা করি তোমাদের ক্লিয়ার এখন, আশা করি তোমাদের ক্লিয়ার। তাহলে আমাদের পরীক্ষা যদি আসে কারা নীতি নির্ধারণ করে, লক্ষ্য নির্ধারণ করে, আমরা উত্তর দিব উচ্চ স্তর। কারা এগুলো বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ করে? মধ্যম স্তর। আর কারা এগুলোকে বাস্তবায়িত করে? নিম্ন স্তর। ঠিক আছে, আর উচ্চ স্তরে কারা থাকে? আমরা যে পরিচালনা পর্ষদ, আমরা বলবো পরিচালনা পর্ষদ, সচিব, প্রশাসক, এগুলো উচ্চ স্তর থাকে বা প্রশাসনে থাকে। আর মধ্যম স্তর থাকে বিভাগীয় ব্যবস্থাপক গুলো, উৎপাদক ব্যবস্থাপক, ক্রয় ব্যবস্থাপক, ওরা মধ্যম স্তরে। আর নিম্ন স্তর থাকে বিভাগীয় তত্ত্বাবধায়ক, ফোরম্যান, ওরা থাকে নিম্ন স্তরে। আর চিন্তা সংক্রান্ত দক্ষতা আছে উচ্চ স্তরে।
আমরা যদি বলি চিন্তা সংক্রান্ত দক্ষতাগুলো কি, আমরা বলতেছিলাম সৃজনশীলতার দক্ষতা, অনুধাবনমূলক, বিশ্লেষণমূলক, সমস্যা সমাধানমূলক, কল্পনা সংক্রান্ত। এগুলো হচ্ছে কোন স্তরের? এগুলো হচ্ছে উচ্চ স্তরের দক্ষতা। আর মানবিক দক্ষতা হচ্ছে প্রধানত মধ্যম স্তরের দক্ষতা। আর কারিগরি দক্ষতা বা কাজ সংক্রান্ত দক্ষতা নিম্ন স্তরের দক্ষতা। আর সকল স্তরের জন্য কোন দক্ষতা বিশেষভাবে গুরুত্বপূর্ণ? সেটা হচ্ছে যোগাযোগ দক্ষতা। সেটা আমরা কি বলবো? যোগাযোগ দক্ষতা। ঠিক আছে? এবার আমাকে বলো সবার 100% ক্লিয়ার কিনা। এইটা সবার 100% ক্লিয়ার কিনা কমেন্টে জানাও। এইটা সবার 100% ক্লিয়ার কিনা সবাই জানো। এটা সবার 100, আমি যেটা বলছি সেটাই কারেক্ট। এটা সবার 100% ক্লিয়ার কিনা বলো। সবার 100% ক্লিয়ার কিনা বলো। সবার 100% ক্লিয়ার কিনা বলো। একদম 100% সবার ক্লিয়ার কিনা বলো। আচ্ছা, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। আচ্ছা, ধারণা ধারণা সংক্রান্ত বললাম না, ধারণা সংক্রান্ত, কল্পনা সংক্রান্ত, চিন্তা সংক্রান্ত, অনুধাবনমূলক, বিশ্লেষণমূলক, সৃজনশীলমূলক, ঠিক আছে, সমস্যা সমাধানমূলক, এই ধরনের চিন্তার যত দক্ষতা আছে সবগুলো কার? উচ্চ স্তরের দক্ষতা। সবগুলো কার? উচ্চ স্তর দক্ষতা। সবাই বলছে আলহামদুলিল্লাহ ক্লিয়ার। আমি অবশ্যই একটু মনোযোগ থাকলে, একটু মনোযোগী থাকলে এগুলো সহজে পারা যায়। ঠিক আছে, তাহলে আমরা মনে রাখবো যে ব্যবস্থাপকের স্তরে কোনো প্রকার কর্মী থাকে না। ব্যবস্থাপনা স্তরে কোনো প্রকার কি থাকে না? কর্মী থাকে না। তবে কর্মীরা কোন স্তরের সাথে বেশি সম্পৃক্ত? আমরা উত্তর দিব নিম্ন স্তরের সাথে সম্পৃক্ত। তোমাদেরকে আজকে ক্লাস শেষে পিডিএফটা দিয়ে দিব, আর টেনশন নেওয়ার দরকার নেই। আজকে ক্লাসের পরে পিডিএফ তোমরা পেয়ে যাওয়ার টেনশন নেওয়ার দরকার নেই। ঠিক আছে, আগে মনোযোগ সহকারে ক্লাসটা করো। আশা করবো সবার ক্লিয়ার। ব্যবস্থাপকের বিভিন্ন দক্ষতা দেখো। কারিগরি দক্ষতা মানে কি বুঝছেন আমরা? কাজ সম্পাদনের দক্ষতা বা সঠিকভাবে কৌশলের ভাবে কাজ সম্পাদনের কৌশল বা পদ্ধতি হলো কারিগরি দক্ষতা। সঠিকভাবে কাজ সম্পাদনের দক্ষতা কোন ধরনের দক্ষতা? কারিগরি দক্ষতা। এটি কাজ জুড়ে বেশি প্রয়োজন নিম্ন স্তরের জন্য। ঠিক আছে, নিম্ন স্তরের জন্য। আচ্ছা, ধারণাগত দক্ষতা মানে কি? ভবিষ্যৎ সম্পর্কে ধারণা করতে পারা, আগাম ধারণা করতে পারা, চিন্তন মনন প্রক্রিয়ার মাধ্যমে ধারণা করতে পারা ভবিষ্যৎ সম্পর্কে, এটাকে বলা হচ্ছে কি? ধারণাগত দক্ষতা। আচ্ছা, মানবিক দক্ষতা মানে কি? মানুষের সাথে মিশতে পারা, মানুষকে বুঝতে পারা, মানুষকে উৎসাহিত করার মাধ্যমে কাজ আদায় করে নেওয়া, এটা হচ্ছে মানবীয় দক্ষতা। সমস্যা অনুধাবনমূলক দক্ষতা কি? সমস্যা ধরতে পারা, সমস্যা খুঁজে বের করতে পারে এবং সেটা সঠিকভাবে সমাধান করার যে দক্ষতা, সেই দক্ষতাকে বলা হচ্ছে কি? সমস্যা অনুধাবনমূলক দক্ষতা। আমরা দেখতেছি সমস্যা, এটা হচ্ছে উচ্চ স্তরের দক্ষতা বা প্রহসনের বেশি প্রয়োজন, উচ্চস্তর বা প্রহসন। মানবিক দক্ষতা এটা হচ্ছে মধ্যম স্তরে বেশি প্রয়োজন। ঠিক আছে, ধারণাগত দক্ষতা এটা উচ্চ স্তরে, আর কারিগরি দক্ষতা এটা হচ্ছে কি? নিম্ন স্তরে। ঠিক আছে, দক্ষতা। আশা করবো সবার ক্লিয়ার। দক্ষতাগুলো সবার ক্লিয়ার কিনা বলো। এই দক্ষতাগুলো সবার ক্লিয়ার কিনা বলো। কাজ সংক্রান্ত দক্ষতাকে আমরা বলছি কি? কারিগরি দক্ষতা বা টেকনিক্যাল স্কিল। ধারণাগত বলছে কনসেপচুয়াল স্কিল। আর মানবিক দক্ষতা মানে হিউম্যান স্কিল। আর সমস্যা অনুধাবন কি? ডায়াগনস্টিক স্কিল। আশা করবো সবার ক্লিয়ার। আশা করবো সবার 100% ক্লিয়ার। আচ্ছা, এবার আসো আমরা গুরুত্বপূর্ণ পেশা, গ্রন্থ, উপাধি এগুলো একটু দেখবো। ঠিক আছে, এগুলো আমরা একটু দেখবো। আর তোমাদেরকে আমি একটু বলে রাখতেছি, তোমাদের সামনে হয়তো আবার ফাইন্যান্স ক্লাস তোমাদের সাথে দেখা হবে। রাজশাহীতে তোমরা যারা 15 নম্বর ফাইন্যান্স আছে, খুবই ইম্পর্টেন্ট। আমি বলছি ফাইন্যান্সটা খুবই ইম্পর্টেন্ট। তোমাদের যদি কারো মনে হয় যে 15 নম্বর 100% কনফার্ম করা দরকার, আমি বলছি আমার ক্লাসের পাশাপাশি তোমরা চাইলে ফাইন্যান্স মেসেঞ্জার বইটা নিতে পারো। সবকিছু একটু 100% বোঝানো আছে। আর বিসিএস মেসেঞ্জার বই যদি নিতে চাও ম্যানেজমেন্টের জন্য, সেই ক্ষেত্রে তোমরা আমার সাথে আমাকে একটু যদি মেসেজ দাও, তোমরা পেয়ে যাবা। সামান্য কিছু কপি আছে, বইয়ের কপি আছে। আমি বেশি খুব কমই, অল্প অল্প কিছু আছে। তোমরা যারা নিতে চাও খুব দ্রুত নিয়ে নিতে পারবা। ঠিক আছে, আমাকে মেসেজ দিলে কিভাবে পাবা সেটা আমি বলে দিব। ঠিক আছে, খুব কম সংখ্যক বই আছে। ঠিক আছে, আশা করবো তোমাদের ক্লিয়ার। দেখো, সমস্যা নেই। আচ্ছা, তোমরা একটু অপেক্ষা করো, চলে আসবে। একটু অপেক্ষা করো। একটু অপেক্ষা করো, কয়েক মিনিট, চলে আসবে।
ক্লাসটা কই কয়েক মিনিট অপেক্ষা করো, চলে আসছে। সবাই একটু অপেক্ষা করো, ঠিকঠাক হয়ে যাবে, একটু অপেক্ষা করো। হয়ে যাবে। 7 is like 7 না 7 না 6 আজকে যেটা বানানো না 6 6 এটা না 5 এবং what thing is it? এটাই তোলা যাবে। Organize it. বুঝছেন? আচ্ছা এখন কার্ড দিছে যেটাতে ওয়ার্কিং এক্সপ্লেন ডাউনলোডে যান, ডাউনলোডে যান। হুম আচ্ছা, আশা করি এখন সব ঠিকঠাক। আমাকে একটু ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা একটু দেখো তো, সব ঠিকঠাক আছে কিনা একটু কমেন্টে জানাও। সব ঠিকঠাক আছে কিনা একটু কমেন্টে জানাও। এখন সব ঠিকঠাক ভাবে দেখা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানাও। সবাই একটু কমেন্টে জানাও ঠিকঠাক আছে কিনা। এখন সব ঠিকঠাক আছে কিনা একটু কমেন্টে জানাও। আচ্ছা, ওয়েলকাম ব্যাক। ওকে ফাইন, আমরা এখন শুরু করে দিই। তাহলে আমরা একটু দেখি এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসতে পারে, এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আমরা দেখছি এখন সব ঠিকঠাক আছে, খুবই ইম্পর্টেন্ট। একটু আমার সাথে মুখে মুখে তোমরা বলার চেষ্টা করবো, আমার সাথে একটু মুখে মুখে বলার চেষ্টা করবো, ঠিক আছে? দেখো, আমরা জানি হেনরি ফেলকে, তিনি যে প্রকৌশলী, তার বইয়ের নাম হচ্ছে জেনারেল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট। এটা ফরাসি ভাষায় এখানে লেখা আছে। তিনি আধুনিক ব্যবস্থাপনা প্রশাসনিক তত্ত্বের জন্য। ফ্রেডারিক উইনস্লু টেলর, তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন। তিনি হচ্ছে তার বিখ্যাত বই দ্য প্রিন্সিপালস অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট, শপ ম্যানেজমেন্ট, এগুলো কার? এগুলো হচ্ছে ফ্রেডারিক উইনস্লু টেলর। তাকে বৈজ্ঞানিক ব্যবস্থাপনা কার্যভিত্তিক সংগঠনজনক MBA প্রবক্তা বলা হয়। আমরা এগুলো এখান থেকে একটু দেখে নিই। চার্লস বেবেজ, গণিত শাস্ত্র বিশারদ, আমরা যাকে কম্পিউটার জনক বলি, কম্পিউটারের জনক বলি, ঠিক আছে?
রবার্ট ওয়েন তিনি বস্ত্র শিল্পের ব্যবস্থাপক, আমরা জানি তিনি একজন আধুনিক শ্রমিক কর্মী ব্যবস্থাপনার জন্য তার বিখ্যাত বইয়ের নাম হচ্ছে নিউ ভিউ অফ সোসাইটি। এগুলো একটু আমাকে মনে রাখতে হবে। হেরিটন এমারসন তিনি একজন ছিলেন ব্যবসায়ী, তার একটা বই আছে দ্য 12 প্রিন্সিপালস অফ এফিসিয়েন্সি, বইটা কার? হেরিটন এমারসন। আচ্ছা ডগলাস ম্যাকগ্রেগর তিনি ছিলেন মনোবিজ্ঞানী, তিনি এক্স এবং ওয়াই তত্ত্বের জনক, ঠিক আছে। তার একটা বিখ্যাত বই, এটা পরীক্ষা একবার আসবে, দ্য হিউম্যান সাইড অফ এন্টারপ্রাইজ, এই বইটা কার? ডগলাস ম্যাকগ্রেগর। অ্যাডাম স্মিথ অর্থনীতিবিদ, তার বিখ্যাত বইয়ের নাম কি? দ্য ওয়েলথ অফ নেশন, তিনি অর্থনীতির জনক। আর আমরা হচ্ছে শ্রম বিভাগের ধারণা দেন, তাকে বৈজ্ঞানিক ব্যবস্থার দাদা বলা হয়। অলিভার শেলডন তিনি দ্য ফিলোসফি অফ ম্যানেজমেন্ট বইটি কার? অলিভার শেলডন। আচ্ছা মেরি পার্কার পলের তার বিখ্যাত বইয়ের নাম কি? ডাইনামিক এডমিনিস্ট্রেশন, তিনি আধুনিক ব্যবস্থাপনার জননী, ঠিক আছে। আর হেনরি লরেন্স গার্ডের বইয়ের নাম কি? ওয়ার্ক, ওয়েজ এন্ড প্রফিট, ঠিক আছে। এগুলো একটু তোমাদেরকে দেখে নিতে হবে, এগুলো তোমাদের একটু মুখস্থ করতে হবে। এরপর দেখো ফ্রাঙ্ক বাংকার গিলব্রেথ, তিনি ব্যবস্থাপনার প্রকৌশলী, জনক বলে তাকে, ব্যবস্থাপনার প্রকৌশলীর জনক বলে কাকে? ফ্রাঙ্ক বাংকার গিলব্রেথকে ব্যবস্থাপনা প্রকৌশলীর জনকও বলা হয়। তিনি ব্যবস্থাপনা ও প্রকৌশল, গতি সমীক্ষার জনক, প্রভাব প্রক্রিয়া চার্টের আবিষ্কারক, দেখছো, ঠিক আছে। এগুলো একটু জর্জ এলটন মেও তিনি মনোবিজ্ঞানী, আমরা বলছেন তিনি মানব সম্পদ ব্যবস্থাপনার জনক বলা হয়। তাকে তিনি হরতন স্টাডি বা হিউম্যান রিলেশন থিওরির প্রবক্তা। পিটার ড্রাকার তিনি ব্যবস্থাপনা বিশারদ, তার বইয়ের নাম কি? এটা পরীক্ষা আসছিল ডিইউতে, দ্য প্র্যাকটিস অফ ম্যানেজমেন্ট বইটি কার? পিটার ড্রাকার, তিনি এমবিএ এর প্রবক্তা, ম্যানেজমেন্ট অবজেক্টিভস, ঠিক আছে। আব্রাহাম মাস্লো তিনি ছিলেন মনোবিজ্ঞানী, থিওরি অফ হিউম্যান মোটিভেশন বইটি কার? আব্রাহাম মাস্লো। থিওরি অফ হিউম্যান মোটিভেশন বইটি কার? আব্রাহাম মাস্লো, বা তিনি হচ্ছে চাহিদা সমান তত্ত্বের জনক, ঠিক আছে। ফ্রেডারিক হার্টসবার্গ তিনি কি ছিলেন? একজন মনোবিজ্ঞানী, এগুলো মনে রাখতে হবে। আমি বলছি দ্বি উপাদান তত্ত্বের জনক, আমরা জানি, ঠিক আছে। হার্টসবার্গকে বলা হয় দ্বি উপাদান তত্ত্বের জনক বলা হয়। ভিক্টর ব্রোম মনোবিজ্ঞানী ছিলেন, তার বইয়ের নাম কি? ওয়ার্ক এন্ড মোটিভেশন, এটা আসলে একবার ওয়ার্ক এন্ড মোটিভেশন বইটি কার? ভিক্টর ব্রুম। ওয়ার্ক এন্ড মোটিভেশন বইটি কার? ভিক্টর ব্রুমের। তাকে প্রত্যাশা তত্ত্বের জনক বলা হয়, এক্সপেক্টেন্সি থিওরির জনক বলা হয়। আচ্ছা চেস্টার আরভিন বার্নার্ড, এটাও আসছিল পরীক্ষা, এখান থেকেও আসছিল। তিনি পদ্ধতিগত মতবাদের, সোশ্যাল সিস্টেম মতবাদের, আমরা জানি তাকে কি বলা হয়? প্রবক্তা বলা হয়। লিলিয়ান মুলার গিলব্রেথ তিনি শিল্প মনোবিজ্ঞান ছিলেন, তার বিখ্যাত বইয়ের নাম হচ্ছে সাইকোলজি অফ ম্যানেজমেন্ট, দ্য সাইকোলজি অফ ম্যানেজমেন্ট বইটি কার? লিলিয়ান মুলার গিলব্রেথ, যাকে ফার্স্ট লেডি অফ ম্যানেজমেন্ট বলা হয়, বলা হয়, ঠিক আছে। হুগো মোনেস্টারবার্গ, এটা তিনি হচ্ছে শিল্প মনোবিজ্ঞানের জনক বলা হয়। হুগো মোনেস্টারবার্গকে শিল্প মনোবিজ্ঞানের জনক বলা হয়, ঠিক আছে। হুগো মোনেস্টারবার্গ শিল্প মনোবিজ্ঞানের একজন, ঠিক আছে। এটা এখানে লেখা আছে শিল্প মনোবিজ্ঞানের জনক, ঠিক আছে। পরীক্ষা আসতে পারে শিল্প মনোবিজ্ঞানের জনককে? হুগো মোনেস্টারবার্গ। আমি আবার এখান থেকে পরীক্ষা আসবে, আমাকে মনে রাখতে হবে, ঠিক আছে। ম্যাক্স ওয়েবার তিনি একজন সমাজ বিজ্ঞানী ছিলেন, তাকে আমলাতান্ত্রিক ব্যবস্থাপনার জনক বলা হয়। তাহলে ম্যাক্স ওয়েবারকে আমলাতান্ত্রিক ব্যবস্থাপনার জনক বলা হয়, শিল্প মনোবিজ্ঞানের জনক বলা হয় হুগো মোনেস্টারবার্গকে, ঠিক আছে। তারপর ফার্স্ট লেডি অফ ম্যানেজমেন্ট বলা হয় লিলিয়ান মুলার গিলব্রেথ, তিনি শিল্প মনোবিজ্ঞান ছিলেন, বিখ্যাত বই হচ্ছে দ্য সাইকোলজি অফ ম্যানেজমেন্ট, বইটি কার? লিলিয়ান মুলার গিলব্রেথ। দ্য ডাইনামিক অ্যাডমিনিস্ট্রেশন বইটি কার? আমরা বলছিলাম মেরি পার্কার পলেট, ঠিক আছে। দ্য প্র্যাকটিস অফ ম্যানেজমেন্ট বইটি কার? পিটার ড্রাকার, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয় আসছিল এখান থেকে। আচ্ছা এরপরে মানব সম্পদ ব্যবস্থাপনার জনককে? এলটন মেও, ঠিক আছে। ব্যবস্থাপনা প্রকৌশলীর জনককে? ফ্রাঙ্ক বাংকার গিলব্রেথ, ঠিক আছে। তাহলে এগুলো আমাকে মনে রাখতে হবে, কারণ এই প্রশ্নগুলো কেন মনে রাখতে হবে সেটা আমি বলছি, কেন মনে রাখতে হবে আমি সেটা বলছি, কারণ এখান থেকে প্রশ্নগুলো পরীক্ষায় আসলে বেশিরভাগই পারবে না, এই চারটা থেকে পরীক্ষা আসলে বেশিরভাগই পারবে না। তোমরা পিডিএফটা পাওয়ার পরে এটা ভালোভাবে মুখস্থ করবে, আমি আবার বলছি এটা ভালোভাবে শেষ করো, কারণ এখান থেকে যে প্রশ্নগুলো দুইটা একটা দুইটা তিনটা যেগুলো আসবে সেগুলো কেউ পারবে না, ঠিক আছে। এটা প্রায় যেমন শিল্প মনোবিজ্ঞানের জনককে আমরা বলবো হুগো মোনেস্টারবার্গ, ঠিক আছে। আর পরীক্ষায় যদি আসে আমলাতান্ত্রিক ব্যবস্থাপনার জনককে? ম্যাক্স ওয়েবার। ডাইনামিক অ্যাডমিনিস্ট্রেশন বইটি কার? মেরি পার্কার পলেট। দ্য ফিলোসফি অফ ম্যানেজমেন্ট বইটি কার? অলিভার শেলডন। দ্য প্র্যাকটিস অফ ম্যানেজমেন্ট বইটি কার? আমরা জানি পিটার এফ ড্রাকার, ঠিক আছে। দ্য সাইকোলজি অফ ম্যানেজমেন্ট বইটি কার? লিলিয়ান মুলার গিলব্রেথ। দ্য সাইকোলজি অফ ম্যানেজমেন্ট বইটি কার? লিলিয়ান মুলার গিলব্রেথ। দ্য প্রিন্সিপাল সাইন্টিফিক ম্যানেজমেন্ট বইটি কার? আমরা জানি ডব্লিউ টেইলর। জেনারেল এন্ড ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট বইটি কার? হেনরি ফেল। তাহলে এগুলো তোমাকে মনে রাখতে হবে, আমি আবার বলছি এগুলো মনে রাখলে একটা সুবিধা হচ্ছে তুমি বাকিদের চেয়ে এগিয়ে থাকবে, এই জায়গায় যারা পারবে না সেক্ষেত্রে তোমরা অনেক বেশি এগিয়ে থাকবে, ঠিক আছে। এটা পিডিএফটা পাওয়ার পর এখানে ভালোভাবে মুখস্থ হবে। ওদের পেশাটা কি ছিল? তাদের বই কোনগুলো গুরুত্বপূর্ণ, তাদের কিসের সে জনক, এইটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, ঠিক আছে। এটা থেকে বেশিরভাগই পারবে না। ওয়ার্ক এন্ড মোটিভেশন বইটি কার? আমরা বলবো ভিক্টর ব্রুম, ঠিক আছে। থিওরি অফ হিউম্যান মোটিভেশন বইটি কার? আব্রাহাম মাস্লো, পরীক্ষা আসে। থিওরি অফ হিউম্যান মোটিভেশন বইটি কার? আব্রাহাম মাস্লো। সবাই ক্লিয়ার কিনা বলো, আমার কথা ক্লিয়ার কিনা বলো, সবাই এতটুকু পর্যন্ত 100% ক্লিয়ার কিনা বলো। আমি আল্লাহর ওয়াস্তে বলতেছি এই চারটা মুখস্থ করে ফেলবা, এখান থেকে পরীক্ষা আসবে 100% পরীক্ষা আসবে এবং ম্যাক্সিমাম পারবেন, তোমরা পারবে ইনশাআল্লাহ।
তোমরা যারা ক্লাসটা করছো, যারা পড়বা তারা ইনশাল্লাহ পারবে। সবার ক্লিয়ার কিনা বলো, সবাই ক্লিয়ার কিনা বলো, সবাই 100% ক্লিয়ার কিনা বলো, সবাই 100% ক্লিয়ার কিনা বলো, এতটুকু পর্যন্ত সবার 100% ক্লিয়ার কিনা বলো। তাহলে আমরা কয়েকটা এমসিকিউ দেখি দ্রুত। অনেকে বলছে আলহামদুলিল্লাহ ক্লিয়ার। আমি আবার বলছি সবাই এটা ভালোভাবে আমার পিডিএফটা আজকে পাওয়ার পরে এটা ভালোভাবে সবাই শেষ করবা। পিডিএফটা পাওয়ার পরে সবাই ভালোভাবে এটা শেষ করে নিবা, মুখস্থ করে ফেলবা, ঠিক আছে? পিডিএফটা আমি তোমাদের সবচেয়ে বেশি ভালো হয় যদি তোমরা পারো বই নিয়ে নিতে একসাথে। আমার বইটা নিয়ে নিলে আরো তোমাদের ঝামেলা মুক্ত। পারলে সবচেয়ে ভালো হয় বইটা, বিজনেস মেসেঞ্জার বই এবং ফাইন্যান্স মেসেঞ্জার বই নিলে তোমরা ফাইন্যান্স এবং ম্যানেজমেন্ট নিয়ে তোমাকে চিন্তাই করতে হবে না, এখানে তুমি 100% নাম্বারটা পাবে ইনশাল্লাহ, ঠিক আছে? প্রয়োজন হলে আমাকে মেসেজ দিলে হবে ইনবক্সে। আচ্ছা, কোনটি ব্যবস্থাপনা প্রক্রিয়ার উপাদান নয়? আমরা জানি ব্যবস্থাপনা প্রক্রিয়ার উপাদান নয় কোনটি, সহযোগিতা। এগুলো আমরা পারবো। আমরা কয়েকটা একটু দেখি। অ্যালটন মেও কোন নামের সাথে বিশেষভাবে জড়িত? অ্যালটন মেও আমরা জানি তিনি একজন ছিলেন মনোবিজ্ঞানী। তিনি মনোবিজ্ঞানী ছিলেন, তিনি কার্যকরী এবং উৎপাদনশীলতার প্রতি গুরুত্ব দেন। বলতে গেলে দুইটা এখানে কারেক্ট, ঠিক আছে? তিনি মনোবিজ্ঞানী ছিলেন, আবার তিনি পরিবেশ কার্যকরী এবং উৎপাদনশীলতার উপরও গুরুত্ব প্রদান করেন। শ্রম বিভাজন ধারণাটা কে দেন? আমরা সবাই জানি। সবাই একটু দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবো। আমরা কয়েকটা আলোচনা করবো। শ্রম বিভাজন ধারণাটা কে দেন? আমরা জানি শ্রম বিভাজন ধারণা দেন অ্যাডাম স্মিথ। অ্যাডাম স্মিথ, ভেরি গুড। বৈজ্ঞানিক ব্যবস্থার মূলনীতি কয়টি? আমরা জানি বৈজ্ঞানিক ব্যবস্থার মূলনীতি হচ্ছে 4টি। আমরা দ্রুত যাও। বৈজ্ঞানিক ব্যবস্থার মূলনীতি কয়টি? 4টি। হেনরি ফেয়ারের ব্যবস্থার নীতি নয় কোনটি? এখানে আমরা দেখতেছি সরলতা, এটা হেনরি ব্যবস্থার নীতি নয়, ঠিক আছে? আমরা মনে রাখার একটা কৌশল বলছি। দ্বৈত অধীনতা অনুমোদন করে না কারা? দ্বৈত অধীনতা বলতে কি বুঝে? দুইজন বস থাকবে না। দ্বৈত অধীনতা বলতে কি? দুইজন বস থাকবে না। তার মানে কি? আদেশের ঐক্য। আদেশের ঐক্য বলতে বুঝো না একজন বস। আমরা দিচ্ছি, অনেকেই খুব দ্রুত উত্তর দিচ্ছে, ভেরি গুড। এমবি ধারণাটা কে প্রদান করেন? আমরা সবাই জানি এমবি মানে কি? পিটার এফ ড্রাকার। ম্যানেজমেন্ট অবজেক্টিভ পিটার এফ ড্রাকার। আমলাতান্ত্রিক ব্যবস্থার জনক কে? ম্যাক্স ওয়েবার। এটা আমলাতান্ত্রিক, এটা হবে কি? ম্যাক্স ওয়েবার হবে। এটা না, এটা উত্তর হবে কি? ম্যাক্স ওয়েবার, ঠিক আছে? বুলে অ্যাডাম স্মিথ পড়ে গেছে, ঠিক আছে? ফ্রাঙ্ক বাংকার গিলবে কোন কাজের সাথে বিশেষভাবে যুক্ত? আমরা একটু আগে বলছিলাম সময় এবং গতি। এই দেখো এই প্রশ্নগুলো, আমি এই প্রশ্নগুলোর কথা বলছি, এগুলো পারবে না কেউ, ঠিক আছে? একটু আগে দেখাইছি তিনি তিনি ব্যবস্থাপনা প্রকৌশলী, সময় এবং গতি নিরীক্ষার প্রবর্তক। একটু আগে তোমাদেরকে দেখাইছি, ঠিক আছে? এগুলো অবশ্যই তোমাকে শেষ করতে হবে, না হলে এই ধরনের প্রশ্ন কেউ উত্তর দিতে পারবে না। এমবিআর ম্যানেজমেন্ট বা অবজেক্টিভস। জোড়াময় শিকল, এটা ধর কি বুঝো? নয় কর্তৃত্ব প্রবাহ, ঠিক আছে? আমরা এগুলো আর যাচ্ছি না। কৌশলগত দক্ষতা বলতে কাজ সংক্রান্ত জ্ঞান। আচ্ছা, আমরা এগুলো আর যাচ্ছি না, আমরা আমরা চলে যাই। এগুলো একটু দেখে নিও তোমরা এখান থেকে। ডিভিশন অফ লেবার আমরা দেখতেছি, দ্বৈত অধীনতা, আদেশাধিক্য। আমরা চলে যাচ্ছি পরবর্তীতে। এই কে আছে? তোমরা একটু একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো তোমরা। পিসিটা একটু প্রবলেম করতেছে, একটু অপেক্ষা করো, চলো আসবে। একটু অপেক্ষা করো কয়েক মিনিট। কি হবে? বারবার ডিস্টার্ব করতেছে।
আবার আমরা ব্যাক করছি। আসলে একটু তোমাদের জন্য আসলে একটু প্রবলেম হয়ে যাচ্ছে, হঠাৎ করে পিসিটা বন্ধ হয়ে গেছে। আহ, আশা করি এখন সব ঠিকঠাক, আশা করি আর সমস্যা হবে না। তোমরা আমাদের সাথে, আমাকে এখন ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা, সবকিছু দেখা যাচ্ছে কিনা একটু কমেন্টে জান। এখন ঠিকঠাক আছে কিনা একটু কমেন্টে জান। এখন সব ঠিকঠাক আছে কিনা একটু কমেন্টে জান। হুম? আচ্ছা, তোমরা হয়তো কোনো কমেন্ট করিও না, ঠিক আছে? হয়তো কোনো কমেন্ট করিও না, একটু এখন ঠিকভাবে ঠিক আছে কিনা একটু দেখো। আচ্ছা ঠিক আছে ভাই, এখন দেখতে সব ঠিকঠাক আশা করি। ঠিক আছে, আচ্ছা অল ক্লিয়ার। তাহলে এবার আমরা আলোচনা করবো পরিকল্পনা। আমরা এখন পরিকল্পনা ধরে নিয়ে আলোচনা করবো, এটা থেকে পরীক্ষার প্রশ্ন আসে প্রতিবারে, বিশেষ করে পরিকল্পনা প্রকারভেদ থেকে। ঠিক আছে, আমরা পরিকল্পনা নিয়ে আলোচনা। পরিকল্পনা কি? আমরা বুঝলাম পরিকল্পনা হচ্ছে প্রথম কাজ, ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, প্রধান কাজ, সকল কাজের ভিত্তি বলা হয় এটাকে। সকল কাজের ভিত্তি বলা হয় কোনটিকে? আমরা জানি পরিকল্পনাকে। সকল কাজের ভিত্তি বলা হয় কোনটিকে? পরিকল্পনাকে। আচ্ছা, ব্যবস্থাপনা সকল কাজের ভিত্তি, নিয়ন্ত্রণের ভিত্তি বলে। ভবিষ্যতে আমরা জানি পরিকল্পনা আসলে কি? ভবিষ্যতে কোন কাজটি কখন, কিভাবে এবং কার মাধ্যমে করব। ভবিষ্যতে কাজটি কখন, কিভাবে এবং কার মাধ্যমে করব, তার একটা নকশা তৈরি করাকে কি বলা হয়? পরিকল্পনা বলা হয়। তার একটা নকশা তৈরি করাকে কি বলা হয়? পরিকল্পনা বলা হয়। আচ্ছা দেখো, বলা হচ্ছে প্ল্যানিং প্ল্যানিং ইজ এ ট্র্যাপ টু ক্যাপচার দ্য ফিউচার। ভবিষ্যৎকে ধরার ফাঁদে হচ্ছে পরিকল্পনা। এটা কে বলেছেন? এটা বলেছেন অ্যালেন। পরিকল্পনাকে আয়না বা লুকিং গ্লাসের সাথে তুলনা করেন কে? কুনস এন্ড ডুনেন। তাহলে পরীক্ষা যদি আসে পরিকল্পনাকে লুকিং গ্লাস বা আয়নার সাথে তুলনা করে কে, আমরা উত্তর দেব কুনস এন্ড ডুনেন। পরিকল্পনা একটি চিন্তামূলক প্রক্রিয়া, ইন্টালেকচুয়াল প্রসেস, এটা কে বলেছেন? ওরিস এন্ড কুনস। পরিকল্পনা একটি চিন্তামূলক প্রক্রিয়া বা ইন্টালেকচুয়াল প্রসেস, এটা কে বলেছেন? ওরিস এন্ড কুনস। তাহলে আমরা বলছি পরিকল্পনাকে লুকিং গ্লাস বা আয়নার সাথে তুলনা করেন কে? পরীক্ষা আসবে লুকিং গ্লাস বা আয়নার সাথে তুলনা করেন কে? আমরা দিব কুনস এন্ড ডুনেন। আমরা কি বলছি? কুনস এন্ড ডুনেন। চিন্তামূলক প্রক্রিয়া বা ইন্টালেকচুয়াল প্রসেস বলে কি দিব? ওরিস এন্ড কুনস। এই দুটো একটু আমরা মনে রাখবো, ঠিক আছে? পরিকল্পনার বৈশিষ্ট্যগুলো দেখো, এটা উদ্দেশ্যমুখিতা হইতে হবে। আচ্ছা, এখানে পরীক্ষা বেশি ইম্পর্টেন্ট, দক্ষতা, তথ্য নির্ভর চিন্তন মনন প্রক্রিয়া, ঠিক আছে? সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে উত্তম পরিকল্পনার বৈশিষ্ট্যগুলো কি? সুস্পষ্ট উদ্দেশ্য কেন্দ্রিক থাকতে হবে, সম্পদের কাম্য ব্যবহার নিশ্চিত করতে হবে, তথ্য নির্ভরশীলতা হইতে হবে, নমনীয়তা অর্থাৎ পরিবর্তনের সাথে খাপ খাওয়াইতে হবে, এমন পরিকল্পনা হইতে হবে, গ্রহণযোগ্য হইতে হবে, ঠিক আছে? নিরবিচ্ছিন্ন তোমার ধারাবাহিকতা থাকতে হবে, একটা পরিকল্পনার সাথে কোন পরিকল্পনার পরে কোন পরিকল্পনা বাস্তবায়ন হবে সেটা একটা ধারাবাহিকভাবে থাকতে হবে, সহজবোধ্য থাকতে হবে, বাস্তবমুখী বা যুক্তি নির্ভরশীল থাকতে হবে। ঠিক আছে, মাঝে মধ্যে প্রশ্ন হয় উত্তম পরিকল্পনা বৈশিষ্ট্য কোনটি, আমরা ইনশাল্লাহ পারবো। ঠিক আছে, এরপর যদি যাই পরিকল্পনা প্রণয়ন পদক্ষেপ। আমরা জানি পদক্ষেপের মধ্যে আমরা দুইটা পদক্ষেপ বেশি মনে রাখবো। একটা হচ্ছে প্রথম পদক্ষেপ সুযোগ সুবিধা শনাক্তকরণ, আর শেষ পদক্ষেপ কি? মূল্যায়ন ও সংশোধনমূলক ব্যবস্থা। তাহলে আমরা মনে রাখবো দুইটা পদক্ষেপ। পরিকল্পনা প্রণয়নের প্রথম পদক্ষেপ কি? সুযোগ সুবিধার শনাক্তকরণ, আর শেষ পদক্ষেপ কি? মূল্যায়ন ও সংশোধনমূলক ব্যবস্থা। মূল্যায়ন ও সংশোধনমূলক ব্যবস্থা। তাহলে পরিকল্পনা প্রণয়নের প্রথম পদক্ষেপ কি? সুযোগ সুবিধা শনাক্তকরণ, আর শেষ পদক্ষেপ কি? মূল্যায়ন ও সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ। ঠিক আছে, এই দুইটা বেশি মনে রাখবো। সবার ক্লিয়ার কিনা বলো? প্রথম পদক্ষেপ সুযোগ সুবিধা শনাক্তকরণ করা। দেখো, পরিকল্পনা করার ক্ষেত্রে আমার প্রথম দেখতে হবে সুযোগ সুবিধা শনাক্ত করতে হবে, এটাই স্বাভাবিক। শেষ পদক্ষেপ কি? আমরা স্বাভাবিকভাবে কি? মূল্যায়ন এবং সংশোধনমূলক ব্যবস্থা, এটাই তো শেষ পদক্ষেপ হওয়া উচিত। তাহলে আমরা সহজে চিন্তা করলে পারবো, আশা করি ক্লিয়ার। পরিকল্পনা প্রণয়নের প্রধান সীমাবদ্ধতা কি? পটভূমি নির্ধারণের সমস্যা। তাহলে পটভূমি নির্ধারণ সমস্যা মানে কি? এটা হচ্ছে পরিকল্পনার প্রধান সীমাবদ্ধতা। পটভূমি বলতে আসলে কি বোঝানো হয়? পটভূমি বলতে বোঝানো হয় পরিকল্পনাটি কিসের মধ্য দিয়ে বাস্তবায়িত হবে, কিসের মধ্য দিয়ে পরিকল্পনাটি বাস্তবায়িত হবে, ওইটাকে আমরা বলছি কি? পটভূমি নির্ধারণ সমস্যা। অর্থাৎ যে অবস্থার মধ্য দিয়ে পরিকল্পনা বাস্তবায়িত হয় ওই অবস্থাকে বলা হচ্ছে কি? পটভূমি। আমি একটা উদাহরণ দিচ্ছি। ধরো আমি চিন্তা করছি আমি আগামী কালকে ব্যবসায়ের উদ্দেশ্যে আমি ঢাকা যাব, এটা আমি পরিকল্পনা করছি। এখন আমি ঢাকা যাব, এটা হচ্ছে পরিকল্পনা। এখন আমি ঢাকা ঠিকভাবে আসলে কি যেতে পারবো? এটা গাড়ি দুর্ঘটনা হইতে পারে, ঠিক আছে? যে যে গাড়িতে করে যাচ্ছে ওই গাড়িটা নষ্ট হয়ে যেতে পারে। তার মানে আমি ঢাকা যাবো, এটা একটা পরিকল্পনা, ঠিক আছে, কিন্তু যে অবস্থার মধ্য দিয়ে পরিকল্পনা বাস্তবায়িত হবে ওই অবস্থা আমি জানবো না, কারণ ভবিষ্যৎ অনিশ্চিত। যে অবস্থার মধ্য দিয়ে পরিকল্পিত বাস্তবায়িত হবে ওই অবস্থা আমার কাছে নিশ্চিত না, যার কারণে বলা হচ্ছে কি? পটভূমি নির্ধারণের সমস্যা। পটভূমি এটা হচ্ছে কি? পরিকল্পনার প্রধান সমস্যা হচ্ছে কি? পটভূমি নির্ধারণের সমস্যা। কোন অবস্থার মধ্য দিয়ে পরিকল্পনা বাস্তবায়িত হবে ওই অবস্থাটা কেউ বলতে পারবে না, ওই অবস্থা সঠিকভাবে কেউ বলতে পারবে না, কারণ ভবিষ্যৎ অনিশ্চিত। এটাকে বলা হচ্ছে কি? পটভূমি। তাহলে পটভূমি নির্ধারণের সমস্যা, প্রধান সমস্যা কি? পটভূমি নির্ধারণের সমস্যা। আমরা আশা করি পারবো। পরিকল্পনার প্রকারভেদ দেখো, সময় ভিত্তিক আমরা সবাই জানি স্বল্পমেয়াদী 1 বছর বা তার চেয়ে কম, মধ্যমেয়াদী 1 থেকে 5, দীর্ঘমেয়াদী 5 থেকে 20 বা তার অধিক। ঠিক আছে,
সাংগঠনিক কাঠামোগুলো, স্ট্র্যাটেজিক কাঠামোগুলো, দীর্ঘমেয়াদী পরিকল্পনা যেগুলো স্ট্র্যাটেজিক কাঠামো বা কৌশল, এগুলো দীর্ঘমেয়াদী প্রতিষ্ঠানের পরিকল্পনা। কার্যভিত্তিক পরিকল্পনা তিন প্রকার, একটা হচ্ছে বিভাগীয়, আঞ্চলিক, আর হচ্ছে সামগ্রিক। বিভিন্ন বিভাগের জন্য যে পরিকল্পনা করা হয় তাকে বিভাগীয় পরিকল্পনা বলা হয়, ঠিক আছে। বিভিন্ন অঞ্চলের জন্য যে পরিকল্পনা করা হয় তাকে আঞ্চলিক বা ভৌগোলিক পরিকল্পনা বলা হয়, যেটি বহুজাতিক কোম্পানির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। বহুজাতিক কোম্পানি বা মাল্টিন্যাশনাল কোম্পানির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি? আঞ্চলিক বা ভৌগোলিক পরিকল্পনা। তাহলে পরীক্ষা আসতে পারে আঞ্চলিক বা ভৌগোলিক পরিকল্পনা কোনটির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ? আমরা উত্তর দিব বহুজাতিক বা মাল্টিন্যাশনাল কোম্পানির জন্য আঞ্চলিক বা ভৌগোলিক পরিকল্পনা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আমরা যখন দেখি ইউনিলিভার, এটা একটা মাল্টিন্যাশনাল কোম্পানি, আমরা যে ইউনিলিভারের একটা যদি লাক্স সামান তুমি বাংলাদেশে নাও সেটা একটা দাম, আবার তুমি ইংল্যান্ডের লাক্স সামানটা নাও সেটার মূল্য আরো বেশি। তার মানে কি, তারা পরিকল্পনা করে কি, যা যেই দেশের মানুষের জীবনযাত্রার মান যেরকম ঠিক সেই কেনার সামর্থ্য যেরকম, তারা চেষ্টা করে ওই ধরনের ম্যাটেরিয়াল দিয়ে পণ্যটা উৎপাদন করার জন্য। অর্থাৎ আলাদা আলাদা অঞ্চলের জন্য আলাদা আলাদা পরিকল্পনাটা ওরা করে, পণ্য উৎপাদন করে, ঠিক আছে। যার কারণে বলা হচ্ছে কি আঞ্চলিক পরিকল্পনা বা ভৌগোলিক পরিকল্পনা এটি কাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? আমরা উত্তর দিব মাল্টিন্যাশনাল বা বহুজাতিক কোম্পানির জন্য বেশি গুরুত্বপূর্ণ, এটা আমরা মনে রাখবো, পরীক্ষা আসতে পারে। সামগ্রিক বা মাস্টার পরিকল্পনা সকল বিষয়ে যে পরিকল্পনা, সামগ্রিক বিষয় নিয়ে যে পরিকল্পনা করা হয়, প্রত্যেকটা বিষয় নিয়ে যে পরিকল্পনা করা হয় তাকে বলছি সামগ্রিক বা মাস্টার পরিকল্পনা বা হেডকোয়ার্টার পরিকল্পনা। এটা হচ্ছে প্রধান পরিকল্পনা। তাহলে প্রধান পরিকল্পনা কোনটি? আমরা উত্তর দিব সামগ্রিক বা মাস্টার পরিকল্পনা বা হেডকোয়ার্টার পরিকল্পনাকে প্রধান পরিকল্পনা বলা হয়। আচ্ছা, এবার সে লক্ষ্য কি আসলে? লক্ষ্য বলতে আসলে কি বোঝানো হয়? লক্ষ্য বলতে বোঝানো হয়, তাহলে আমরা বলতেছি সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিকল্পনা, প্রধান পরিকল্পনা হচ্ছে কি মাস্টার পরিকল্পনা বা সামগ্রিক পরিকল্পনা। বহুজাতিক কোম্পানির জন্য কোন পরিকল্পনা সবচেয়ে গুরুত্বপূর্ণ? আমরা উত্তর দিব আঞ্চলিক বা ভৌগোলিক পরিকল্পনা। লক্ষ্য কি? লক্ষ্য বলতে আমরা বুঝি এবং পরিকল্পনার অভিপ্রেত ফলকে লক্ষ্য বলে, পরিকল্পনার অভিপ্রেত ফলকে লক্ষ্য বলে, অথবা নির্দিষ্ট উদ্দেশ্য অর্জনে যেই পরিকল্পনা করা হয় তাকে লক্ষ্য বলে। নির্দিষ্ট উদ্দেশ্য অর্জনে যে পরিকল্পনা করা হয় তাকে লক্ষ্য বলা হয়। নির্দিষ্ট উদ্দেশ্য অর্জনে যে পরিকল্পনা, আমি চিন্তা করছি আমাদের উৎপাদন 10% বৃদ্ধি করবো, তাহলে এইটা হচ্ছে নির্দিষ্ট, এটা কি নির্দিষ্ট, তার মানে এটা লক্ষ্য। তাহলে নির্দিষ্ট যদি কোনো উদ্দেশ্য অর্জনের পরিকল্পনা করা সেটাকে আমরা বলছি কি লক্ষ্য, সেটাকে আমরা কি বলছি লক্ষ্য। এখানে বেশি বেশি ইম্পর্টেন্ট হচ্ছে, আমি যদি বলতে কি সবচেয়ে স্থায়ী পরিকল্পনা এবং একাত্মক পরিকল্পনা, এই দুটো নিয়ে আমি আলোচনা করবো, বেশি ইম্পর্টেন্ট। স্থায়ী পরিকল্পনা প্রথম আসি। স্থায়ী পরিকল্পনা কি? স্থায়ী পরিকল্পনা হচ্ছে একটি কাজের জন্য আমরা যেই পুনঃ কাজের জন্য যেই পরিকল্পনা করা হয় তাকে বলা হচ্ছে স্থায়ী পরিকল্পনা। পুনঃ কাজের জন্য যে পরিকল্পনা করা হয় অথবা পুনঃ সমস্যা সমাধানের জন্য যে পরিকল্পনা করা হয় তাকে বলা হচ্ছে স্থায়ী পরিকল্পনা। অর্থাৎ একবার পরিকল্পনা করছি, অনেকবার কাজ হবে, কাজ হতে থাকবে, সেটাকে আমরা বলতেছি কি স্থায়ী পরিকল্পনা। যেমন আমি উৎপাদনের পরিকল্পনা, উৎপাদন পরিকল্পনা কি উৎপাদন একবার হবে? প্রতিদিন হতে থাকবে উৎপাদন। বিক্রয় পদ্ধতির পরিকল্পনা হতে থাকবে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার যে পরিকল্পনা, স্থায়ী পরিকল্পনা, একবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরিকল্পনা নিচ্ছে, প্রতি বছর পরীক্ষা হচ্ছে, তাহলে পরিকল্পনা একবার, কাজ অনেকবার, এটাকে আমরা বলছি কি স্থায়ী পরিকল্পনা। কয় প্রকার? 5 প্রকার। স্থায়ী পরিকল্পনা কয় প্রকার? 5 প্রকার। নীতি, আমরা জানি 5 প্রকার গুলো কি কি, আমার সাথে মুখে বলো। নীতি বা পলিসি, রীতি বা প্রক্রিয়া, সরি রীতি বা রুলস, নীতি বা পলিসি, রীতি বা কি বলছি রুলস, প্রক্রিয়া বা প্রসেস, আদর্শ পদ্ধতি বা স্ট্যান্ডার্ড মেথড, কর্মকৌশল বা স্ট্র্যাটেজি। তাহলে মোট কয়টা? 5টা। এই 5টা আমরা মনে রাখবো। আমরা বলছি নীতি বা পলিসি, রীতি বা রুলস, প্রক্রিয়া বা প্রসেস, ঠিক আছে, নির্দিষ্ট পদ্ধতি বা স্ট্যান্ডার্ড মেথড, এটা স্ট্যান্ডার্ড মেথড, স্ট্র্যাটেজি বা কর্মকৌশল, ঠিক আছে। 5টা, এগুলো নিয়ে আমরা আলোচনা করবো। এগুলো নিয়ে আমরা আলোচনা, আমরা এর আগে যেগুলো একটু তোমরা দেখে নিও, স্ট্র্যাটেজিক পরিকল্পনা যেগুলো পূর্ণ পর্যায়ে বাজার টিকে থাকার জন্য দীর্ঘমেয়াদী যে পরিকল্পনাগুলো করা হয় তাকে স্ট্র্যাটেজিক পরিকল্পনা বলা হয়, ঠিক আছে। আচ্ছা, এগুলো একটু দেখে নিও। আচ্ছা, আমরা যদি বলি, এই দেখো এখানে দেওয়া আছে লক্ষ্যটা কি দেওয়া আছে, দেখো কোন সুনির্দিষ্ট ফলাফল অর্জনের জন্য যে পরিকল্পনা করা তাকে লক্ষ্য বলে। যেমন 50% উৎপাদন বৃদ্ধি, এটা হচ্ছে লক্ষ্য, ঠিক আছে। উদ্দেশ্য তো আমরা জানি, যেটাকে ঘিরে সকল কর্মকাণ্ড পরিচালিত হয় সেটাকে বলা হচ্ছে উদ্দেশ্য। অর্থাৎ ব্যবসার প্রধান উদ্দেশ্য কি? মুনাফা অর্জন। ব্যবসার প্রধান উদ্দেশ্য কি? মুনাফা অর্জন, ঠিক আছে। আচ্ছা, আর মিশন হচ্ছে কি স্বল্পমেয়াদী লক্ষ্য, স্বল্পমেয়াদী লক্ষ্য, আর ভিশন হচ্ছে দীর্ঘমেয়াদী লক্ষ্য। মিশন হচ্ছে স্বল্পমেয়াদী লক্ষ্য আর ভিশন হচ্ছে কি দীর্ঘমেয়াদী লক্ষ্য, ঠিক আছে, আমরা সেটা মনে রাখবো। আচ্ছা, দীর্ঘমেয়াদী লক্ষ্য হচ্ছে কি ভিশন, আর স্বল্পমেয়াদী লক্ষ্য হচ্ছে কি মিশন, সেগুলো আমরা একটু মনে রাখবো। আমরা এখন আলোচনা করবো কোথায়? আমরা এখন আলোচনা করব মূলত, আমরা আলোচনা করব এখন স্থায়ী পরিকল্পনা, তারপর আমরা একাত্মক পরিকল্পনা যাবো।
দেখো পুরো পুরো কাজগুলো যে পরিকল্পনা করা তাকে স্থায়ী 5 প্রকার এগুলো নিয়ে আসো। এটা নীতি। নীতি বলতে আমরা কি বুঝি? পলিসি। তাহলে নীতি বলতে আসলে কি বোঝানো হয়? নীতি বলতে বোঝানো সাধারণ কিছু নির্দেশিকা। আমরা নীতি বলতে কি বুঝবো? সাধারণ কিছু নির্দেশিকা। আমরা যেমন জানি হেনরি ফেল তার 14টা নীতি আছে, সাধারণ কিছু নির্দেশিকা। তাহলে আমরা মনে রাখবো নীতি বলতে কি? সাধারণ কিছু নির্দেশিকা। এবার আসো, যেমন প্রতিষ্ঠানের নগদ বিক্রয়, জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতি, এগুলো হচ্ছে কি? সাধারণ কিছু নির্দেশিকা। রীতি বলতে কি বুঝো? রুলস। নীতি বলতে আমরা কি বুঝি? রুলস। রুলস। দেখো রীতি কি? রীতি হচ্ছে পূর্ব নির্ধারিত। যেমন একটি প্রতিষ্ঠানের রুলস হচ্ছে কি? আমরা রীতির চেয়ে আমরা রুলস শব্দটা বেশি বুঝে থাকি। রুলস মানে কি? আমরা জানি একদম খুব সহজ আমি বলতে পারি। রুলস মানে যেটা রুলস এন্ড রেগুলেশন যেটাকে আমরা বলি, এটা হচ্ছে রীতি। এটা পূর্ব নির্ধারিত থাকে। যেমন অফিস টাইম 10টা থেকে শুরু হবে, লাঞ্চ ব্রেক 1টা থেকে 2টা, অফিসে ধূমপান করা যাবে না। ঠিক আছে, এগুলো হচ্ছে রীতি যা পূর্ব নির্ধারিত থাকে, যা একটি প্রতিষ্ঠানের কার্য পরিবেশকে সুন্দর রাখে, উত্তম রাখে। এটা হচ্ছে রীতি। এগুলো মুখস্থ করার কিছু নেই। রীতি মানে কি? রুলস বা রুলস এন্ড রেগুলেশন যেগুলোকে আমরা বলি, এগুলো হচ্ছে রীতি। ঠিক আছে? আচ্ছা, কার্য পরিবেশ নিয়ন্ত্রণের সর্বোত্তম উপায় বা কৌশলকে রীতি বলে। আচ্ছা, এরপর আসো প্রক্রিয়া। প্রক্রিয়া মানে কি? ধারাবাহিক কাজের সমষ্টি। প্রক্রিয়া মানে কি হচ্ছে কি? ধারাবাহিক কাজের সমষ্টি। আমরা জানি পরিকল্পনা থেকে নিয়ন্ত্রণ পর্যন্ত এটা একটা প্রক্রিয়া। পরিকল্পনা থেকে নিয়ন্ত্রণ পর্যন্ত এটা একটা প্রক্রিয়া, ধারাবাহিক কাজের সমষ্টি। তাহলে নীতি বলতে সাধারণ কিছু নির্দেশিকা, রীতি বলতে রুলস এন্ড রেগুলেশনস কে বুঝি যা পূর্ব নির্ধারিত থাকে, আর প্রক্রিয়া বলতে কি বুঝি? ধারাবাহিক কাজের সমষ্টি। তাহলে ধারাবাহিক কাজের সমষ্টি কি বলা হয়? দেখো ধারাবাহিক কার্য সমষ্টি কি বলা হয়? প্রক্রিয়া বলা হয়। প্রক্রিয়া বা প্রসেস বলা হয়। প্রক্রিয়া বা প্রসেস বলা হয়। এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার কিনা বল? এতটুকু পর্যন্ত সবার 100% ক্লিয়ার কিনা বল? একটু কমেন্টে জানো, দ্রুত কমেন্টে জানো এতটুকু পর্যন্ত তোমাদের 100% ক্লিয়ার কিনা বল? এগুলো পরীক্ষা মাঝে মধ্যে আসে, আমরা দেখছি কত কয়েক বছর এটা আসে। ধারাবাহিক কাজের সমষ্টি কি বলা হয়? প্রক্রিয়া বলা হয়। ঠিক আছে, সাধারণ কিছু নির্দেশিকা কি বলা হয়? নীতি বলা হয়। ঠিক আছে, যা কিছু পূর্ব নির্ধারিত থাকে, রুলস, সেটাকে আমরা কি বলি? রুলস বা রীতি বলি। রুলস বা রীতি বলি। ঠিক আছে, ঠিক আছে। রুলস আমরা আমরা দিতেছি, আসিফ বলছে আলহামদুলিল্লাহ ক্লিয়ার ভাই। ঠিক আছে, আলহামদুলিল্লাহ ক্লিয়ার ভাই। একটু মনোযোগ দিলে, আমি তোমাদেরকে আবার বলছি, একটু মনোযোগ দিলে বিষয়গুলো সহজে ক্লিয়ার করা যায়, একদম খুব সহজে। ঠিক আছে, ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসবে। এটা একদম 100% পরীক্ষা প্রশ্ন আসবে। আমরা বলছিলাম কোন পরিকল্পনাটি, মনে আছে তোমাদের কোন পরিকল্পনাটি আমরা বলছিলাম বহুজাতিক কোম্পানির জন্য গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি? আমরা উত্তর দিব আঞ্চলিক বা ভৌগোলিক পরিকল্পনা। সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিকল্পনা কোনটি যদি পরীক্ষায়? আমরা দিব মাস্টার বা সামগ্রিক পরিকল্পনা। ঠিক আছে, নির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের জন্য যেই পরিকল্পনা করা তাকে বলা হয় লক্ষ্য। নির্দিষ্ট উদ্দেশ্য অর্জন যে পরিকল্পনা করা হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় লক্ষ্য। নির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের জন্য যে পরিকল্পনা করা হয় তাকে বলা হচ্ছে কি? লক্ষ্য। আচ্ছা, এবার আসি, আশা করবো ক্লিয়ার। এবার আমরা নির্ধারিত পদ্ধতি বা স্ট্যান্ডার্ড মেথড, এটা কি? নির্ধারিত পদ্ধতি কি? নির্ধারিত পদ্ধতি হচ্ছে পরিকল্পনার অধীনে যে কার্যগুলো সম্পাদন হবে, পরিকল্পনা প্রক্রিয়ার অধীনে যে কার্যক্রমগুলো সম্পাদন হবে তা সর্বোত্তম উপায়ে সম্পাদন করাকে কি বলে? তা সর্বোত্তম উপায়ে সম্পাদন করাকে বলা হয় স্ট্যান্ডার্ড মেথড বা আদর্শ পদ্ধতি। পদ্ধতি মানে কি? সবচেয়ে উত্তম উপায়ে করা কোনো কাজ, সবচেয়ে উত্তম উপায়ে করা, এটাই তো পদ্ধতি। কোনো কাজ সর্বোত্তম উপায়ে সম্পাদন করা, এটা হচ্ছে কি? পদ্ধতি। অর্থাৎ প্রক্রিয়ার অধীনে যে কাজগুলো আছে, ধরো আমি ব্যবস্থাপনার প্রক্রিয়া হচ্ছে পরিকল্পনা থেকে নিয়ন্ত্রণ। এখন আমি যখন পরিকল্পনা করব, পরিকল্পনা সবচেয়ে ভালো উপায়ে সম্পাদন করা, এটা হচ্ছে পদ্ধতি। আমি যখন সংগঠিত করব, সংগঠনটা সবচেয়ে ভালো উপায়ে করব, এটা হচ্ছে কি? পদ্ধতি। অর্থাৎ প্রক্রিয়ার অধীনে প্রত্যেকটা কাজ সর্বোত্তম উপায়ে সম্পাদন করাকে পদ্ধতি বলে। সর্বোত্তম উপায়ে সম্পাদন করাকে কি বলে? পদ্ধতি বলে। ঠিক আছে, প্রক্রিয়ার অধীনে প্রত্যেকটা কাজ, দেখো প্রক্রিয়ার অধীনে নির্ধারিত প্রত্যেকটি কাজ সম্পাদনের গৃহীত সবচেয়ে সর্বোৎকৃষ্ট পন্থাকে কি বলে? পদ্ধতি বলে। ঠিক আছে, এরপর কি আছে? এরপর কি আছে আমরা জানি, এরপর হচ্ছে কর্মকৌশল। একদম সহজ। কৌশলটা কাদের জন্য গ্রহণ করা হয়? কৌশলটা গ্রহণ করা হয় প্রতিযোগীদের জন্য। তাহলে প্রতিযোগীদের মোকাবেলা করার জন্য, প্রতিযোগীদের মোকাবেলা করার জন্য যে যে পরিকল্পনা করা হয়, যে যে পদক্ষেপ গ্রহণ করা হয়, তাকে বলা হচ্ছে কৌশল বা কর্মকৌশল বা স্ট্র্যাটেজি। ঠিক আছে, কর্মকৌশল বা স্ট্র্যাটেজি। তাহলে আমরা কি বলছি? সাধারণ কিছু নির্দেশিকাকে নীতি বলা হয়। পূর্ব নির্ধারিত, পূর্ব নির্ধারিত কোনটি থাকে? আমরা বলবো পূর্ব নির্ধারিত থাকে রুলস বা রীতি, যার মাধ্যমে কার্যকরী সুন্দর থাকে। যেমন ধূমপান নিষিদ্ধ করা, একটি প্রতিষ্ঠান ধূমপান নিষিদ্ধ, অফিস টাইম 10টা থেকে শুরু, লাঞ্চ ব্রেক 1টা থেকে 2টা, এগুলো হচ্ছে কার্য সম্পাদনে সর্বোত্তম উপায়ে, অর্থাৎ একটা প্রতিষ্ঠানের এনভায়রনমেন্টটাকে সুন্দর করা রীতি।
একটি প্রতিষ্ঠানের পরিবেশকে সর্বোত্তম উপায় মানে সর্বোচ্চ ভালো ভালো একটা পরিবেশ দেয়, সেটা হচ্ছে কি বৃত্তি। আচ্ছা, ধারাবাহিক কাজের সমষ্টিকে প্রক্রিয়া বলে। প্রক্রিয়ার অধীনে প্রত্যেকটা কাজ সবচেয়ে ভালো উপায়ে সম্পাদন করা, এটা হচ্ছে পদ্ধতি। পদ্ধতি মানে এই কাজটা সবচেয়ে ভালো উপায়ে করা, এটা হচ্ছে পদ্ধতি। আর প্রতিযোগীকে মোকাবেলা করার জন্য যে পরিকল্পনা করা হয় তাই হচ্ছে কর্মকৌশল। ঠিক আছে, আমরা এগুলো একটু মনে রাখবো। ঠিক আছে, এরপর আসবো আমরা একার্থক পরিকল্পনা। একার্থক পরিকল্পনা কি? আমরা জানি একার্থক পরিকল্পনা হচ্ছে, আমরা এখান থেকে দেখি একার্থক পরিকল্পনা কয়টি। আমরা প্রথমে আসি কর্মসূচি। একার্থক পরিকল্পনা কি? আচ্ছা, আমরা একদম প্রথম স্লাইডে যাই, আমি একটু তোমাদের এখান থেকে বুঝাই, এখান থেকে পড়াই। একাত্মক পরিকল্পনা দেখো, একাত্মক পরিকল্পনার মধ্যে প্রথম আসি। একাত্মক পরিকল্পনা কি? একটি কাজের জন্য একটি পরিকল্পনা, এটাকে আমরা বলছি একাত্মক পরিকল্পনা। একটি কাজের জন্য একবার পরিকল্পনা, এটাকে আমরা বলতেছি কি একাত্মক পরিকল্পনা। আচ্ছা, পলিসি বলতে নীতি। পলিসি বলতে আমরা কি বুঝি? 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 নীতি। ঠিক আছে, পলিসি বলতে কি বুঝি? নয় নীতি। নীতির ইংলিশ হচ্ছে পলিসি। এই তো, আমরা যদি বলি স্থায়ী পরিকল্পনা 5 প্রকার: নীতি, পলিসি, রীতি, রুলস, প্রক্রিয়া, প্রসেস, নির্দিষ্ট পদ্ধতি বা স্ট্যান্ডার্ড মেথড, কর্মকৌশল বা স্ট্র্যাটেজি। ঠিক আছে, আমরা ইংলিশ নামগুলো কেন মনে রাখবো? কারণ পরীক্ষায় ইংলিশ নামগুলোতেই আসে, পরীক্ষায় প্রশ্নগুলো। নীতি না আসে, পলিসি আসে। পলিসি বলতে কি? সাধারণ কিছু নির্দেশিকা, নীতি বা পলিসি। ঠিক আছে, পরীক্ষা এভাবে আসবে, ইংলিশ নামগুলো পরীক্ষা আসবে। এবার আসে একার্থক পরিকল্পনা, একদম খুব সহজে বুঝাবো, মনোযোগ দাও। একটি কাজের জন্য একবার পরিকল্পনা করা, সেটাকে আমরা বলছি কি একার্থক পরিকল্পনা। কাজ শেষ, কাজ শেষ হবে, পরিকল্পনা শেষ, এটাকে বলা হচ্ছে একার্থক পরিকল্পনা। যেমন পদ্মা সেতু নির্মাণ, একার্থক পরিকল্পনা। পদ্মা সেতু নির্মাণ, সেটাকে আমরা কি বলতেছি? একার্থক পরিকল্পনা। পদ্মা সেতু নির্মাণ হওয়ার পরে কি পদ্মা সেতু আবার নির্মাণ হবে? হবে না। ঠিক আছে, তুমি একটা ল্যাপটপ ক্রয় করছো, ল্যাপটপ ক্রয় করে করছো, কাজ শেষ, একার্থক পরিকল্পনা। তাহলে একটি কাজের জন্য একবার পরিকল্পনা। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা যে প্রশ্ন, একার্থক পরিকল্পনা। পরীক্ষা শেষ, প্রশ্ন শেষ, একই প্রশ্ন দিয়ে তোমার দ্বিতীয়বার পরীক্ষা দিবে না। ঠিক আছে, তাহলে এটাকে আমরা বলছি কি একার্থক পরিকল্পনা। কাজটা একটি কাজ জন্য একবার পরিকল্পনা, কাজ শেষ, পরিকল্পনা শেষ, এটাকে বলা হচ্ছে একার্থক পরিকল্পনা। এগুলো কি কি দেখো। প্রথম আসি প্রধান কর্মসূচি, আমরা ইংলিশ নামগুলো মনে রাখবো। কর্মসূচি বা প্রোগ্রাম, প্রজেক্ট বা প্রকল্প। ঠিক আছে, ইংলিশ নামগুলো আমরা বিশেষ কর্মসূচি, স্পেশাল প্রোগ্রাম, আমরা এভাবে মনে রাখবো। ঠিক আছে, আচ্ছা, প্রধান কর্মসূচিটা বলে একটু। বড় ধরনের পরিকল্পনাকে প্রধান কর্মসূচি বলে। তাহলে সবাই আমার সাথে মনোযোগ দাও, একদম মনোযোগ। বড় ধরনের পরিকল্পনাকে কি বলা হয়? প্রধান কর্মসূচি। আর বড় ধরনের পরিকল্পনা বাস্তবায়নের জন্য ছোট ছোট পদক্ষেপকে বলা হয়, ছোট ছোট পদক্ষেপকে বলা হয় প্রকল্প। ছোট ছোট পদক্ষেপকে কি বলা হয়? প্রকল্প বলা হয়। তাহলে বড় ধরনের পরিকল্পনাকে আমরা কি বলছি? কর্মসূচি বা প্রধান কর্মসূচি। ঠিক আছে, যেমন আমি চিন্তা করছি আমি একটা হসপিটাল নির্মাণ করব, তাহলে এটা হচ্ছে প্রধান কর্মসূচি। ঠিক আছে, আর হসপিটাল নির্মাণ করার জন্য ছোট ছোট যে পদক্ষেপগুলো গ্রহণ করবো, এই ছোট ছোট পদক্ষেপগুলোকে আমরা বলবো কি প্রকল্প বা প্রজেক্ট। যেমন হসপিটাল করার জন্য আমার গ্যাসের প্রয়োজন হয়, তাহলে গ্যাসের লাইন তৈরি করা, ঠিক আছে, গ্যাসের লাইন দেওয়া, এটা হচ্ছে কি প্রজেক্ট। ঠিক আছে, পানির লাইন নিয়ে আসা, এটা হচ্ছে কি প্রজেক্ট বা প্রকল্প। ঠিক আছে, এগুলো হচ্ছে কি প্রজেক্ট বা প্রকল্প। অর্থাৎ বড় ধরনের পরিকল্পনা বাস্তবায়নের জন্য ছোট ছোট পদক্ষেপকে আমরা বলবো কি প্রকল্প বা প্রজেক্ট, ইংলিশ নামটা মনে রাখবো। বিশেষ কর্মসূচি কি? হঠাৎ কোনো সমস্যা হলে তার সমাধানের জন্য যে পরিকল্পনা করা হয় তাকে বিশেষ কর্মসূচি বলে। তাহলে এই তিনটা আমরা মনে রাখবো। তাহলে হঠাৎ কোনো সমস্যা হলে তার সমাধানের জন্য, হঠাৎ কোনো সমস্যা হলে তার সমাধানের জন্য যে পরিকল্পনা করা হয় তাকে বলা হচ্ছে কি বিশেষ কর্মসূচি। আচ্ছা, এবার আসো সিদ্ধান্ত গ্রহণ। ঠিক আছে, হঠাৎ কোনো সমস্যা হলে তার সমাধানের জন্য যে পরিকল্পনা করা হয় তাকে বিশেষ কর্মসূচি। ঠিক আছে, সেটা আমরা মনে রাখবো। হঠাৎ কোনো সমস্যা হলে তার সমাধানের জন্য যে পরিকল্পনা করা হয় তাকে বলা হচ্ছে কি বিশেষ কর্মসূচি। বিশেষ কর্মসূচি, যেমন আমি যদি একটা উদাহরণ দিই, যেমন করোনা কি বলে বলে আসছে আমি আসবো, আমি 2020 সালে আসবো, আমি 2020 সালে এবার আসবো, বলে বলে আসছে, আসে নাই, হঠাৎ করে করোনা চলে আসছে। করোনা করোনা যখন আসছে, সবাই কি হচ্ছে, অনেক প্রতিষ্ঠান কি হচ্ছে, অফিসটা বাসা থেকে অফিস করতেছে। তাহলে এই সমস্যার সমাধানের জন্য, যেহেতু অফিসে যাইতে অনেকের করোনা যেহেতু ছড়াই যাচ্ছে, সিদ্ধান্ত নিচ্ছে প্রতিষ্ঠান চিন্তা করছে যে কর্মীরা বাসা থেকে অফিস করবে। মানে এই থেকে আমরা বলছি কি বিশেষ কর্মসূচি। হঠাৎ কোনো সমস্যা হলে তার সমাধানের জন্য যে পরিকল্পনা করা হচ্ছে তাকে বলা হচ্ছে কি বিশেষ কর্মসূচি। এগুলো আমরা মনে রাখবো। বড় ধরনের পরিকল্পনা বললে বড় ধরনের পরিকল্পনা বললে আমরা প্রধান কর্মসূচি, বড় ধরনের পরিকল্পনা বাস্তবায়নের জন্য ছোট ছোট পদক্ষেপ বা পরিকল্পনাকে আমরা বলবো কি প্রকল্প বা প্রজেক্ট। হঠাৎ কোনো সমস্যা হলে তার সমাধানের জন্য যে পরিকল্পনা করা হয় তাকে আমরা বলবো বিশেষ কর্মসূচি। আশা করি এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার। সবাই ক্লিয়ার কিনা বলো তো আমাকে এতটুকু পর্যন্ত।
হ্যাঁ ভাইয়া, পলিসি কি? পলিসি বলতে বুঝলাম, পলিসি বলতে বোঝানো হয় নীতি। পলিসি বলতে বোঝানো হয় নীতি। নীতির ইংলিশ শব্দ হচ্ছে পলিসি। নীতিকে ইংলিশে বলা হয় কি? পলিসি। ইংলিশে কি বলা হয়? পলিসি বলা হয়। সবার এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা বলো? তোমরা যারা ক্লাস আছো এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা বলো? সবাই এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার কিনা বলো? একদম সবাই কমেন্টে জানাও ক্লিয়ার কিনা। আসিফ বলছে আলহামদুলিল্লাহ ক্লিয়ার। আচ্ছা, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। আচ্ছা ভাইয়া, আচ্ছা। আমরা বলছিলাম বড় ধরনের পরিকল্পনাকে বলা হয় প্রধান কর্মসূচি বা প্রকল্প। আর বড় ধরনের পরিকল্পনা বাস্তবায়নের জন্য ছোট ছোট যে পদক্ষেপ নিব, সেই পদক্ষেপগুলোকে আমরা বলবো প্রকল্প বা প্রজেক্ট, ইংলিশ নামটা বলতেছি। আর হঠাৎ কোন সমস্যা হলে তার সমাধানের জন্য যে পরিকল্পনা করবো তাকে বলা হচ্ছে কি? বিশেষ কর্মসূচি। এগুলো এই তিনটা হচ্ছে কি? একাত্মক পরিকল্পনা। এই তিনটা হচ্ছে কি? একাত্মক পরিকল্পনার উদাহরণ। আর স্থায়ী পরিকল্পনা কয় প্রকার? 5 প্রকার। কি কি? নীতি বা পলিসি, রীতি বা রুলস, প্রক্রিয়া বা প্রসেস, পদ্ধতি বা স্ট্যান্ডার্ড মেথড, আর আমরা বলছি কর্মকৌশল বা স্ট্র্যাটেজি। ভেরি গুড। আমাকে অনেকেই বলছে, মাশাআল্লাহ, অনেকে ভালোবাসাও দিচ্ছে, ভালো লাগতেছে, বলছে ভাই ক্লিয়ার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সবাই বলছে ক্লিয়ার। এবার আসলে সিদ্ধান্ত গ্রহণ। সিদ্ধান্ত গ্রহণ আসলে কি? আমরা কিভাবে সিদ্ধান্ত নিই? একাধিক বিকল্প থেকে উত্তম বিকল্প গ্রহণ করাকে সিদ্ধান্ত গ্রহণ বলে। অনেকগুলো বিকল্প থেকে আমরা উত্তমটাকে গ্রহণ করবো, এটাকে বলা হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ। তাহলে একাধিক বিকল্প থেকে, দেখো, একাধিক বিকল্প থেকে সর্বোত্তম বিকল্প বাছাই করাকে বলা হচ্ছে কি? সিদ্ধান্ত গ্রহণ। তাহলে একাধিক বিকল্প থেকে সর্বোত্তম বিকল্প বাছাই করাকে বলা হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ। সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার পদক্ষেপ কয়টি? 6টি। আমরা বলতে প্রথম পদক্ষেপ আর শেষ পদক্ষেপ আমরা মুখস্থ করবো। প্রথম পদক্ষেপ পরীক্ষা আসবে সমস্যা চিহ্নিতকরণ ও সংজ্ঞায়িতকরণ। দেখো, আমরা যখন কোন একটা সিদ্ধান্ত গ্রহণ করবো তার প্রথম পদক্ষেপ কি? আমাকে সমস্যাটা চিহ্নিত করতে হবে। সিদ্ধান্ত গ্রহণ করবার ক্ষেত্রে আমার প্রথম পদক্ষেপ কি? সমস্যা চিহ্নিতকরণ। আর শেষ পদক্ষেপ কি? শেষ পদক্ষেপ হচ্ছে উত্তম বিকল্প গ্রহণ করা। উত্তম বিকল্প গ্রহণ করা। শেষ পদক্ষেপ কি? উত্তম বিকল্প গ্রহণ করা। আচ্ছা, শেষ পদক্ষেপ কি? উত্তম বিকল্প গ্রহণ করা। তাহলে আমার সাথে সবাই বলে যাও, প্রথম পদক্ষেপ হচ্ছে কি? সমস্যা চিহ্নিতকরণ, সংজ্ঞায়িতকরণ। আর শেষ পদক্ষেপ হচ্ছে কি? উত্তম বিকল্প গ্রহণ করা। উত্তম বিকল্প গ্রহণ করা। আর তোমাদেরকে বলে রাখি, তোমাদের সাথে কিন্তু আমাদের আজকে আজকে ক্লাসে পরে আবার আগামীকালকে 6:45 দেখা হবে। তোমাদের সাথে কিন্তু আবার আগামীকালকে আবার ঠিক 6:45 থেকে আবারও ক্লাসে দেখা হবে, ঠিক আছে? আজকে ক্লাসটা আমরা আরো প্রায় 20 মিনিট মতো নিব। আরো 20 মিনিট পর্যন্ত নিব। আশা করি তোমরা সবাই আমার সাথে ক্লাস থাকবে। অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। সবাই ক্লাসে 20 মিনিট পর্যন্ত থাকবে ইনশাল্লাহ। আচ্ছা, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার প্রথম পদক্ষেপ কি? সমস্যা চিহ্নিতকরণ, সংজ্ঞায়িতকরণ। আর শেষ পদক্ষেপ কি? উত্তম বিকল্প গ্রহণ। উত্তম বিকল্প গ্রহণ। আচ্ছা, আচ্ছা। আধুনিক সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতি কোনটি? শর্ট অ্যানালাইসিস। আধুনিক সিদ্ধান্ত গ্রহণের পদক্ষেপ কিন্তু SWOT, শর্ট অ্যানালাইসিস। এখানে এফ এবং ডাব্লিউ এই দুটো হচ্ছে কি? অভ্যন্তরীণ। ও এবং টি এই দুটো হচ্ছে বাহ্যিক। এই দুটো হচ্ছে ইন্টারনাল। আর এই দুটো হচ্ছে কি? এক্সটার্নাল বা বাহ্যিক। এক্সটার্নাল বা বাহ্যিক। তাহলে আমি যখন কোনো সিদ্ধান্ত নিব, আমি যখন আমার প্রতিষ্ঠানে কোনো সিদ্ধান্ত নিব, আমি কোন পদ্ধতি ব্যবহার করবো? সবচেয়ে আধুনিক পদ্ধতি হচ্ছে শর্ট অ্যানালাইসিস, SWOT। শর্টের এস এবং ডাব্লিউ কি বলছি আমি? স্ট্রেংথ এবং উইকনেস হচ্ছে অভ্যন্তরীণ। আর অপরচুনিটি এবং থ্রেট হচ্ছে বাহ্যিক। দেখো, আমি যখন একটা সিদ্ধান্ত গ্রহণ করব, তাহলে দেখো সবচেয়ে আধুনিক পদ্ধতি কোনটি? শর্ট অ্যানালাইসিস। প্রথমে আমি দেখবো আমার স্ট্রেংথ কোনগুলো। আমার প্রতিষ্ঠানের কর্মীরা অনেক বেশি দক্ষ, স্কিলফুল, এটা আমার জন্য স্ট্রেংথ। তাহলে যতগুলো স্ট্রেংথ আছে আমি প্রত্যেকটা বের করবো। এরপর দেখবো উইকনেস কি। আমার উইকনেস হচ্ছে আমার প্রতিষ্ঠানের জায়গাটা খুব ছোট, সংকীর্ণ আমার জায়গাটা, ঠিক আছে? আমার প্রোডাকশন যেখানে উৎপাদন হয় সেখানে জায়গাটা খুবই সংকীর্ণ, ঠিক আছে? সেটা আমার জন্য কি কাজ করতে সমস্যা হয়। তাহলে এটা হচ্ছে আমার উইকনেস। এই দুটো হচ্ছে অভ্যন্তরীণ। এবার অপরচুনিটি কি? অপরচুনিটি হচ্ছে আমার নতুন টেকনোলজি নিয়ে আসার একটা সম্ভাবনা আছে। নতুন টেকনোলজি যদি আমি নিয়ে আসতে পারি, তাহলে কম জায়গার মধ্যে কি আমি আমার সেরাটা দিয়ে আমি কি উৎপাদন করতে পারবো, বেস্ট ওয়েতে উৎপাদন করতে পারবো। ওইরকম টেকনোলজি আমি চাইলে আনতে পারবো। এটা হচ্ছে অপরচুনিটি। আর থ্রেট কি হইতে পারে? থ্রেট হইতে পারে যে আমি যে প্রোডাক্টটা উৎপাদন করি, ঠিক একই প্রোডাক্টের আরো একটা নতুন কোম্পানি বাজারে আসতেছে, আরো একটা ভালো কোম্পানি বাজারে নতুন ভাবে এই পণ্যটা আনতেছে, ভালো কোম্পানি। তাহলে এটা আমার জন্য থ্রেট। তাহলে আমি যখন এই প্রত্যেকটা বিষয়ে আলোচনা করে, এই প্রত্যেকটা বিষয়ে আমি বিবেচনা করে যখন কোনো সিদ্ধান্ত নিব, এই সিদ্ধান্তটা হবে বেস্ট ডিসিশন। এই সিদ্ধান্তটা কি হবে? বেস্ট হবে। তাহলে আমি কি বলছি? স্ট্রেংথ এবং উইকনেস এই দুটো হচ্ছে অভ্যন্তরীণ। অপরচুনিটি এবং থ্রেট এই দুটো হচ্ছে কি? বাহ্যিক। আমরা কিছু দিছি এখানে, যেমন নিচে কোনটা স্থায়ী পরিকল্পনার উদাহরণ দেখি জানাও। আশা করবো তোমাদের ক্লিয়ার। শর্ট অ্যানালাইসিস একদম লিখে দিয়েছে, স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি এবং থ্রেট। স্ট্রেংথ এবং উইকনেস হচ্ছে অভ্যন্তরীণ, অপরচুনিটি এবং থ্রেট হচ্ছে বাহ্যিক। এই সবগুলো বিষয় বিবেচনা করে যখন আমি সিদ্ধান্ত নিব, এটা হচ্ছে বেস্ট
ডিসিশন হবে। ঠিক আছে, রবিউল ইসলাম লিখেছে শর্ট অ্যানালিসিস। আমরা দেখতেছি সামিনা জাহান সে লিখে দিচ্ছে সবগুলো। আচ্ছা, কোনটি স্থায়ী পরিকল্পনার উদাহরণ নয়? উদাহরণ আমরা একটু আগে বলছি, তাহলে কোনটি? নীতি মানে পলিসি। বাজেট কোন ধরনের পরিকল্পনা? আমরা জানি বাজেট হচ্ছে কি একটি সংখ্যাত্মক বা একার্থক পরিকল্পনা। কোন ধরনের পরিকল্পনা? একার্থক পরিকল্পনা। আমরা যে পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশকে কি বলা হয়? বাজেট বলা হয়। ঠিক আছে, পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশকে কি বলা হয়? বাজেট বলা হয়। পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশ। আচ্ছা, কোনটি নিয়ন্ত্রণের ভিত্তি? আমরা জানি নিয়ন্ত্রণের ভিত্তি হচ্ছে কি পরিকল্পনা। নিয়ন্ত্রণের ভিত্তি কি? পরিকল্পনা। ঠিক আছে, আমরা বাজেট কিসের সংখ্যাত্মক রূপ? পরিকল্পনা সংখ্যাত্মক রূপে। তুমি পরিকল্পনা করছো একটা মোবাইল কিনবা, দেখো কি কিনবা? মোবাইল ফোন কিনবা। আমি বলছি তুমি কত টাকা দিয়ে কিনবা, তোমার বাজেট কত? তুমি বলছো 30,000 টাকা। তার মানে বাজেট হচ্ছে পরিকল্পনা সংখ্যাত্মক রূপে কি বলে? বাজেট বলে। ঠিক আছে, এগুলো আমরা একটু দেখে দিব। কোনটি স্থায়ী পরিকল্পনা? দেখো পরীক্ষা আসে তোমরা পারবা। কোনটি স্থায়ী পরিকল্পনা? পলিসি বা নীতি। ঠিক আছে, মেয়াদ ভিত্তিক পরিকল্পনা 3 প্রকার আমরা একটু আগে দেখছি। ব্যবসায়ের ধারাবাহিক পরিকল্পনাতে কোন প্রকার নির্দেশনা সব থেকে গুরুত্বপূর্ণ? ঠিক আছে, অগ্রগতি ভিত্তিক তালিকা, এটা মনে হয় একটু অন্য জায়গা থেকে। আচ্ছা, আমরা এগুলো একটু তোমরা দেখে নিও, এগুলো এখান থেকে তোমরা দেখে নিও। ঠিক আছে, ভর্তির আবেদন থেকে শুরু করে চূড়ান্ত নির্বাচিত হওয়া, এগুলো হচ্ছে এটা এটা কি? এটা একটা কি প্রক্রিয়া? এটা একটা কি প্রক্রিয়া? বোঝা যাচ্ছে? ঠিক আছে, এগুলো আমরা একটু দেখে নিব, এগুলো আমরা দেখে নিব। ঠিক আছে, আমরা আমরা এবার চলে যাই নেক্সট। আমরা নেক্সট স্লাইডে চলে যাই। তোমরা এগুলো একটু বাসায় পড়ে নিয়ে পিডিএফ দেওয়ার পরে আজকে পিডিএফটা দিয়ে দিব। এখন আমরা আলোচনা করবো সংগঠন নিয়ে। আমরা সংগঠন নিয়ে একটু আলোচনা করবো। আচ্ছা, সংগঠনটা খুবই ইম্পর্টেন্ট, আমরা সেটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করবো। আমি তোমাদেরকে বলছিলাম গত ক্লাসে সংগঠন কি আসলে। সংগঠন হচ্ছে একদল লোকের সমষ্টি। সংগঠন কি? একদল লোকের সমষ্টি যারা 6M কে একত্রিত করে, যারা ব্যবস্থাপনার 6M কে একত্রিত করে। ব্যবস্থাপনা কি? 6M কে 6টি উপকরণকে একত্রিত করে এবং কাজের উপযোগী করে তোলে, দায়িত্ব কর্তৃত্ব বন্টন করে এবং পারস্পরিক সম্পর্ক স্থাপন করে, সবার মধ্যে পারস্পরিক সম্পর্ক স্থাপন করে, তাকে আমরা বলছি কি? সংগঠন। তাকে আমরা কি বলতেছি? সংগঠন। তাহলে দেখো সংগঠনটা কি। আচ্ছা, সংগঠন কি দেখো, আচ্ছা এই তো আচ্ছা, সংগঠন দেখো, সংগঠন বলতে একদল লোকে, আমরা জানি সংগঠন দেখো সংগঠনের মাধ্যমে 6M কে একত্রিত করা হয়। ঠিক আছে, তাহলে 6M কে একত্রিত করা কিসের মধ্যে? আমরা উত্তর দিব সংগঠনের মাধ্যমে। সংগঠনের মাধ্যমে। আচ্ছা, এরপর দেখো সংগঠন কাঠামো। সংগঠন কাঠামো মানে কি? সংগঠন কাঠামো বলতে আসলে আমরা কি বুঝবো? একটি প্রতিষ্ঠানের সকল বিভাগ, উপবিভাগ এবং কর্মীদের সম্পর্কে যে কাঠামো, তাকে আমরা বলছি সংগঠন কাঠামো। তাহলে একটি প্রতিষ্ঠানের সকল বিভাগ, সকল বিভাগ থেকে শুরু করে সকল বিভাগ, উপবিভাগ এবং কর্মীদের মধ্যে সম্পর্কে যে কাঠামো, তাকে আমরা বলছি কি? সম্পর্কের কাঠামো, তাকে আমরা বলছি কি? সংগঠন কাঠামো। ঠিক আছে, তাহলে একটি প্রতিষ্ঠানের আমরা বলছি কি? একটি প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ, উপবিভাগ, কর্মীদের মধ্যে পারস্পরিক সম্পর্কে যে কাঠামো চিত্র, তাকে বলা হচ্ছে সংগঠন কাঠামো। সংগঠন কাঠামোকে কুনস এন্ড ডোনার সংগঠন কাঠামো কে সাথে তুলনা করে? পিরামিডের সাথে তুলনা করে। কে সাথে তুলনা করে? পিরামিডের সাথে তুলনা করে। তাহলে কুনস এন্ড ডোনার সংগঠনকে কে সাথে তুলনা করেন? পিরামিডের সাথে তুলনা করেন। আচ্ছা, দেখো কুনস এন্ড ডোনার সংগঠন কাঠামোকে কে সাথে তুলনা করে? আমরা উত্তর দিব পিরামিডের সাথে তুলনা করেন। ঠিক আছে, এটা পরীক্ষা আসে। সংগঠন কাঠামোকে পিরামিডের সাথে তুলনা করেন। সংগঠন চার্ট কি? যখন সংগঠন কাঠামোকে যখন তালিকা বা চিত্রের মাধ্যমে প্রকাশ করা হয়, সংগঠন কাঠামোকে যখন তালিকা বা চিত্রের মাধ্যমে প্রকাশ করা হয়, তখন সেটাকে বলা হচ্ছে সংগঠন চার্ট। সংগঠন চার্ট তালিকার মাধ্যমে প্রকাশ, চিত্রের মাধ্যমে প্রকাশ করা হয়, তখন তাকে সংগঠন চার্ট। এই সংগঠন চার্ট কত ভাবে হতে পারে? 4 ভাবে হতে পারে। এই সংগঠন চার্ট পরীক্ষা যদি আসে কত ভাবে হতে পারে? আমরা উত্তর দিব 4 ভাবে সংগঠন চার্ট হইতে পারে। 4 ভাবে। ঠিক আছে, আর সংগঠন চার্টের মাধ্যমে বিভিন্ন স্তর, বিভাগ, উপবিভাগ এর মধ্যে দায়িত্ব এবং ক্ষমতা প্রবাহ চিত্র প্রকাশে প্রদর্শিত হয়। তাহলে সংগঠন চার্টের মধ্যে কি হয়?
বিভিন্ন ব্যক্তিবর্গের কাজ ও ক্ষমতা নির্দেশ করে এবং একটি প্রতিষ্ঠানের বিভিন্ন স্তর বিভাগ উপবিভাগের মধ্যে দায়িত্ব ক্ষমতা প্রবাহ প্রদর্শিত হয়। সংগঠন চার্ট কয়ভাবে হতে পারে? 4 ভাবে। পিরামিড আকৃতি হইতে পারে, ঠিক আছে, সমান্তরাল আকৃতি হইতে পারে, উলম্ব সংগঠন হইতে পারে, বৃত্তাকার সংগঠন হইতে পারে। তাহলে আমাকে বলতো সংগঠন চার্ট কতভাবে হতে পারে? 4 ভাবে। সংগঠন চার্ট কতভাবে হতে পারে? 4 ভাবে। আমরা উত্তর দিব 4 ভাবে। কি কি? পিরামিড আকৃতি, সমান্তরাল সংগঠন, উলম্ব সংগঠন, ঠিক আছে, এবং বৃত্তাকার সংগঠন। ঠিক আছে, আমরা মার্কারটা কাজ করতেছে না, নাহলে আমি লিখে দেখাইতাম আসলে তোমাদের কোনটা কি রকম। ঠিক আছে, 4 ভাবে। সংগঠন চার্ট কয়ভাবে হয়? 4 ভাবে। সংগঠন চার্ট কয়ভাবে হয়? 4 ভাবে। আমরা এটা একটু মনে রাখবো। আচ্ছা, সংগঠন প্রক্রিয়ার পদক্ষেপ কয়টি? 4টি। সংগঠন প্রক্রিয়ার পদক্ষেপ কয়টি? আমরা জানি সংগঠন প্রক্রিয়ার পদক্ষেপ হচ্ছে 4টি। আমরা মনে রাখবো। আমরা মনে রাখবো সংগঠন প্রক্রিয়ার পদক্ষেপ কয়টি? 4টি। সংগঠন প্রক্রিয়ার পদক্ষেপ কয়টি? আমরা মনে রাখবো কয়টি? 4টি। আচ্ছা, সংগঠন প্রক্রিয়ার পদক্ষেপ কয়টি? 4টি। প্রথম পদক্ষেপ কি? দেখো, একটা সংগঠনের প্রথম পদক্ষেপটা কি হইতে পারে? ঠিক আছে, কার্যাদি শনাক্তকরণ এবং কি সংজ্ঞায়িতকরণ। কার্যাদি কোন কোন কাজটা করতে হবে সেটা শনাক্তকরণ এবং সংজ্ঞায়িতকরণ। দেখো, কার্যাদি শনাক্তকরণ ও শ্রেণীবদ্ধকরণ বা সংজ্ঞায়িতকরণ। ঠিক আছে, এরপর হচ্ছে শেষ পদক্ষেপ কি? পারস্পরিক সম্পর্ক স্থাপন। তাহলে আমরা বলি প্রথম পদক্ষেপ কি? কার্যাদি শনাক্তকরণ এবং শ্রেণীবদ্ধকরণ। কার্যাদি শনাক্তকরণ এবং শ্রেণীবদ্ধকরণ। শেষ পদক্ষেপ কি? পারস্পরিক সম্পর্ক স্থাপন। তাহলে সংগঠন প্রক্রিয়ার পদক্ষেপ কয়টি? 4টি। পরীক্ষায় প্রথম পদক্ষেপ কি? কার্যাদি শনাক্তকরণ ও শ্রেণীবদ্ধকরণ। এরপর শেষ পদক্ষেপ কি? পারস্পরিক সম্পর্ক স্থাপন করা। পারস্পরিক সম্পর্ক স্থাপন করা। ঠিক আছে, সংগঠনের নীতিমালাগুলো আমরা একবার দেখে দিব, মোটামুটি এখানে গুরুত্বপূর্ণ। এর গুরুত্বপূর্ণ নীতিটা আমি আলোচনা করতেছি। গুরুত্ব নীতি হচ্ছে কাম্য পরিসর, কাম্য পরিসরের নীতি। গুরুত্বপূর্ণ নীতি কোনটি? কাম্য পরিসরের নীতি। গুরুত্বপূর্ণ নীতি কোনটি? কাম্য পরিসরের নীতি। গুরুত্বপূর্ণ নীতি হচ্ছে কোনটি? কাম্য পরিসর বা তত্ত্বাবধানের নীতি, তত্ত্বাবধান পরিসর নীতি। এটা বলতে কি বোঝানো হয়? কাম্য পরিসরের নীতি বলতে আসলে কি বোঝানো হয়? দেখো, তাহলে কাম্য পরিসর নীতি বলতে বোঝানো হয়, আমরা প্রায় শেষ পর্যায়ে, আমরা প্রায় ক্লাসের শেষ পর্যায়ে, তোমার 5 থেকে 7 মিনিট ক্লাস নিব। ঠিক আছে, একটু মনোযোগ দাও। কাম্য পরিসর নীতি বলতে আসলে কি বোঝানো হয়? কাম্য পরিসর বা তত্ত্বাবধান পরিসর বা নিয়ন্ত্রণের পরিসর বলা, অর্থাৎ একজন নির্বাহী, একজন প্রধান কতজন কর্মীকে সঠিকভাবে তদারকি করতে পারে। একজন প্রধান সঠিকভাবে কতজন কর্মীকে সঠিকভাবে তদারকি করতে পারে, তার পরিসরকে কাম্য পরিসর বলে। ধরো আমি তোমাদের কতজনকে, ক্লাসের কতজনকে সঠিকভাবে আমি নিয়ন্ত্রণ করতে পারছি, সঠিকভাবে তোমাদের বুঝাতে পারতেছি, আমার ওই ক্ষমতাকে বলা হচ্ছে কাম্য পরিসর। আমি তো একজন নির্বাহী, তোমাদের কতজনকে আমি সঠিকভাবে দেখাশোনা করতে পারতেছি, তোমাদেরকে নিয়ন্ত্রণ করতে পারতেছি, তার পরিসরকে বলা হচ্ছে কাম্য পরিসর, তত্ত্বাবধানের পরিসর, তদারকের পরিসর, নিয়ন্ত্রণের পরিসর, স্প্যান অফ সুপারভিশন, স্প্যান অফ কন্ট্রোল, যে কোনো পরীক্ষা আসতে পারে। এটাকে বলা হচ্ছে কি? কাম্য পরিসর। তাহলে একজন প্রধান সেই কতজন কর্মীকে সঠিকভাবে তদারকি করতে পারে, দেখাশোনা করতে পারে, তার ওই পরিসরকে, ওই পরিধিকে কাম্য পরিসর বা তত্ত্বাবধান পরিসর বা নিয়ন্ত্রণের পরিসর বা স্প্যান অফ সুপারভিশন বা স্প্যান অফ কন্ট্রোল বলা হয়। আশা করি ক্লিয়ার। ঠিক আছে, দেখো, কতজন অধস্তন কর্মী কাজ তদারকি নিয়ন্ত্রণ করতে পারে? একজন নির্বাহীর অধীনে সরাসরি পরিচালিত ও নিয়ন্ত্রিত কর্মীর তত্ত্বাবধানের সংখ্যাকে এটাই কাম্য পরিসর, স্প্যান অফ সুপারভিশন, স্প্যান অফ কন্ট্রোল, নিয়ন্ত্রণের পরিসর, তদারকের পরিসর ইত্যাদি নামে পরিচিত। ঠিক আছে, সংগঠনের প্রকারভেদ খুবই ইম্পর্টেন্ট। সংগঠনের প্রকারভেদটা খুবই ইম্পর্টেন্ট, আমাদের এখানে মনে রাখতে হবে সংগঠনের প্রকারভেদটা। ঠিক আছে, সংগঠনের প্রকারভেদটা আমাকে অবশ্যই মনে রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা, সংগঠনের প্রকারভেদ দেখো। আচ্ছা, সংগঠনের প্রথমে আসি আমরা সরলরৈখিক সংগঠন। প্রথমে আমরা আসি সরলরৈখিক সংগঠন। একটু এটা একটু কম দেখা যাচ্ছে, আমার সাথে একটু মুখে মুখে বলো। যেহেতু এখানে কম দেখা যাচ্ছে, সমস্যা নেই, আমার সাথে মুখে মুখে বলো। তোমরা একটু কমেন্ট করছো দেখি। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, একটু মনোযোগ দাও। প্রথমে আসি সরলরৈখিক সংগঠন। এটা আসলে কি? আমরা জানি সরলরৈখিক সংগঠন বলতে বোঝানো হয় যেই সংগঠনের ক্ষেত্রে কর্তৃত্ব এবং ক্ষমতা উপর থেকে নিচের দিকে সরল রৈখিক আকারে নেমে আসে, তাকে বলা হচ্ছে সরলরৈখিক সংগঠন। তাহলে যে সংগঠনের কর্তৃত্ব ক্ষমতা উপর থেকে নিচের দিকে কি সরলরৈখিক আকারে নেমে আসে, তাকে বলা হচ্ছে সরলরৈখিক সংগঠন বলা হয়। আমরা আগামী ক্লাসে কিন্তু নতুন আরো অনেক কিছু আলোচনা করবো। আমি তোমাদেরকে চেষ্টা করবো যে বেসিক কিছু টপিকস নিয়ে আলোচনা করার জন্য, যেহেতু অনেকগুলো টপিকস থেকে পরীক্ষা আসে। যেমন আউটসোর্সিং কি, আমরা জানি আউটসোর্সিং বলতে আসলে কি বোঝানো হয়? যখন একটি প্রতিষ্ঠান অন্য প্রতিষ্ঠানের মাধ্যমে বা অন্য একটা পক্ষের মাধ্যমে যখন কাজ আদায় করে নেয়, তখন সেটাকে বলা হচ্ছে কি আউটসোর্সিং। ঠিক আছে, যখন আমার একটা প্রতিষ্ঠান আছে, আমি অন্য একটা প্রতিষ্ঠানের মাধ্যমে আমার কাজ যদি আদায় করে নিই, সেটাকে আমরা বলছি কি আউটসোর্সিং। ঠিক আছে, এরপর আমরা জানি
এরপর আমরা যদি বলি দক্ষতা কি, কোনো কিছু পারার যে পারদর্শিতা সেটাকে দক্ষতা বলে। এই ধরনের কিওয়ার্ড গুলো নিয়ে আমরা একটু আলোচনা করবো, ঠিক আছে? ঠিক আছে, এই ধরনের কিওয়ার্ড গুলো নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করবো, ঠিক আছে? এরপর কার্যকারিতা কি, আমরা জানি দক্ষতার সহিত সর্বোত্তম উপায়ে কার্য সম্পাদন করা কি বলা হয়, কার্যকারিতা বলা হয়, ঠিক আছে? উৎপাদনশীলতা কি, এগুলো নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। পরবর্তী ক্লাসে আমরা এগুলো নিয়ে কিছু কিছু গুরুত্বপূর্ণ কিছু বেসিক নিয়ে আমরা আলোচনা করবো। তাহলে সরলরৈখিক সংগঠনটা কি কি, যে সংগঠনের কর্তৃত্ব ক্ষমতা উপর থেকে নিচের দিকে সরলরৈখিক আকারে নেমে আসে, কর্তৃত্ব ক্ষমতা, তাকে আমরা বলছি কি সরলরৈখিক সংগঠন। সরলরৈখিক সংগঠন, এই সংগঠন সবচেয়ে বেশি দেখা যায় সামরিক বাহিনীতে, যার কারণে এটিকে সামরিক সংগঠন বলা হয়। এটি কোন বাহিনীতে দেখা যায়? সামরিক বাহিনীতে। আর এটি সবচেয়ে প্রাচীন সংগঠন, এটি সবচেয়ে প্রাচীন এবং সহজ সংগঠনে এটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। প্রাচীন বা ছোট সংগঠনে এটি সবচেয়ে বেশি কি হয়, ব্যবহৃত হয়। আর এটিকে বলা হয় সবচেয়ে প্রাচীন সংগঠন বলা হয়, ঠিক আছে? আচ্ছা, এটি সবচেয়ে সহজ এবং সরল সংগঠন, ঠিক আছে? এখানে কর্তৃত্ব ক্ষমতা উপর থেকে নিচের দিকে কি হয়, সরলরৈখিক আকারে দাবিত হয়, ঠিক আছে? এবার সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন। সরলরৈখিক এবং পদস্থ কর্মী সংগঠন, যেই সংগঠনে দুই ধরনের কর্মী দেখা যায়, একটা হচ্ছে সরলরৈখিক কর্মী আর হচ্ছে পদস্থ কর্মী। তাহলে কোন সংগঠনে দুই ধরনের কর্মী দেখা যায়? আমরা উত্তর দিব সরলরৈখিক এবং পদস্থ কর্মী সংগঠনে দুই ধরনের কর্মী দেখা যায়। এখানে সরলরৈখিক কর্মকর্তাকে প্রয়োজনীয় সহযোগিতা করে কে? পদস্থ কর্মী। এখানে সরলরৈখিক কর্মকর্তাকে প্রয়োজনীয় সহায়তা কে প্রদান করে? পদস্থ কর্মী প্রয়োজনীয় সহায়তা করে। দেখো দুই ধরনের কর্মী দেখা যায়, একটা হচ্ছে সরলরৈখিক কর্মকর্তা, একটা হচ্ছে পদস্থ বা বিশেষজ্ঞ বা উপদেষ্টা কর্মী। সরলরৈখিক কর্মকর্তার মূল দায়িত্ব থাকে তাদেরকে সহযোগিতা করে কে? প্রয়োজনীয় সহযোগিতা করে কে? পদস্থ কর্মী বা বিশেষজ্ঞ কর্মী বা উপদেষ্টা কর্মী তাদেরকে সহযোগিতা করে, ঠিক আছে? বৃহৎ জটিল ব্যবসা প্রতিষ্ঠানে এই সংগঠন কাঠামো ব্যবহৃত হয়, ঠিক আছে? আচ্ছা, এবার কার্যভিত্তিক বা ফোরম্যানশিপ অর্গানাইজেশন, এটি এফডব্লিউ টেইলর, আমরা জানি 1860 সালে এফডব্লিউ টেইলর এটা প্রতিষ্ঠা করেন। কার্যভিত্তিক মানে কি? এখানে বলাই আছে কার্যভিত্তিক, অর্থাৎ কাজকে আলাদা আলাদা বিভাগে ভাগ করে প্রতিটি বিভাগের জন্য, কাজকে আলাদা আলাদা বিভাগে ভাগ করে প্রতিটি বিভাগের জন্য, আমরা জানি প্রতিটি বিভাগের জন্য একজন করে বিশেষজ্ঞ রাখা হয়, একজন করে দক্ষ অভিজ্ঞ কর্মকর্তা প্রধান রাখা হয়, তাকে আমরা বলছি কি কার্যভিত্তিক সংগঠন। তাহলে কোন সংগঠনে প্রতিটি বিভাগের জন্য একজন করে বিশেষজ্ঞ রাখা হয়? আমরা উত্তর দিব কার্যভিত্তিক সংগঠনে, ঠিক আছে? আমরা জানি এফডব্লিউ টেইলর শিল্পের কাজকে কয় ভাগে ভাগ করেন? 8 ভাগে ভাগ করেন, 8টি শ্রেণীতে ভাগ করেন। তাহলে কাজকে ছোট ছোট ভাগে ভাগ করে এবং প্রতিটি বিভাগে একজন করে বিশেষজ্ঞ দেওয়া, এটাকে আমরা বলছি কি কার্যভিত্তিক সংগঠন। এই ক্ষেত্রে দ্বৈত অধীনতা কি হয়? পরিলক্ষিত হয়। তবে আমরা জানি মেট্রিক সংগঠনে দ্বৈত অধীনতা কি হয়? পরিলক্ষিত হয়। যদি ম্যাট্রিক্স না থাকে তখন আমরা দিব কি কার্যভিত্তিক। ম্যাট্রিক্স বা মিশ্র মানে কি? এখানে বলা আছে ম্যাট্রিক্স বা মিশ্র। ম্যাট্রিক্স বা মিশ্র অর্থাৎ যে সংগঠনের দুইটি বিভাগের সমন্বয়, একটা হচ্ছে কি, একটা হচ্ছে কার্যভিত্তিক আর একটা হচ্ছে কি, একটা হচ্ছে কার্যভিত্তিক আর একটা হচ্ছে প্রকল্প ভিত্তিক। একটি কার্যভিত্তিক আর একটা কি প্রকল্প ভিত্তিক। তাহলে আমরা যে সংগঠনের দুইটি বিভাগ থাকে, একটা হচ্ছে কার্যভিত্তিক বিভাগ, একটা হচ্ছে প্রকল্প বা দ্রব্য ভিত্তিক, দুইটা বিভাগের সমন্বয় হয়, ওই সংগঠনকে আমরা বলছি কি ম্যাট্রিক্স বা মিশ্র। মিশ্র কেন বলতেছে? কারণ দুইটা বিভাগ, একটা কার্যভিত্তিক, এক পাশে কাজ দেখানো হয় আর পাশে প্রকল্প দেখানো হয় বা দ্রব্য দেখানো হয়। এক কাজে এক পাশে কি বলছি আমি, কাজ দেখানো হয়, আরটা হচ্ছে কি আর পাশে কি প্রকল্প দেখানো হয়। তাহলে এই দুইটি বিভাগের সমন্বয় হয়, তাকে বলা হচ্ছে ম্যাট্রিক্স বা আমরা বলতেছি এটাকে মিশ্র সংগঠন বলে। এটি সবচেয়ে আধুনিক সংগঠন, এটি যুক্তরাষ্ট্রে হয় 1960 সালে। যুক্তরাষ্ট্র হয় কত সালে? 1960 সালে যুক্তরাষ্ট্র হয় সবচেয়ে আধুনিক, ঠিক আছে? এটি দ্রব্যভিত্তিক বিভাগীকরণ বা প্রকল্প ভিত্তিক এবং কি কার্যভিত্তিক, ঠিক আছে? প্রতিটি কর্মীকে দুইজন ম্যাট্রিক্স কর্মকর্তার নিকট জবাবদিহিতা করতে হয় বিধে দ্বৈত কর্তৃত্ব লক্ষ্য করা যায়। দ্বৈত কর্তৃত্ব লক্ষ্য করা যায়। তাহলে প্রত্যেককে দুইটা বিভাগের প্রধানকে কি করতে হয়? জবাবদিহি করতে হয়। অর্থাৎ দ্রব্যভিত্তিক বিভাগের প্রধান বা প্রকল্পভিত্তিক বিভাগের প্রধান এবং আরেকটা কি আছে কার্যভিত্তিক বিভাগের প্রধান, যার কারণে দ্বৈত কর্তৃত্ব নীতি প্রতিফলিত হয়। এবার আসো, এটা গেল মিশ্র সংগঠন। 1960 সালে হয় যুক্তরাষ্ট্রের সবচেয়ে আধুনিক। কমিটি খুবই ইম্পর্টেন্ট, কমিটি থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। কমিটি বলতে আমরা আসলে কি বুঝি? কমিটি বলতে আমরা বুঝি একদল লোকের সমষ্টি। ইম্পর্টেন্ট, আমি বলছি কমিটি থেকে পরীক্ষা প্রশ্ন আসবে। কমিটি আলোচনা করে আমরা শেষ করবো আজকে। কমিটি বলতে আমরা বুঝি একদল লোকের সমষ্টি। একদল লোকের কি বলছি আমরা? সমষ্টি বুঝি কমিটি বলতে, যেখানে যারা বিশেষ উদ্দেশ্য অর্জনে বা সমস্যার সমাধানে কাজ করে। তাহলে কমিটি বিশেষ উদ্দেশ্য অর্জনে বা সমস্যা সমাধানে কাজ করে। কমিটি হচ্ছে সমস্যা সমাধান হয়ে যাবে, কাজ শেষ হয়ে যাবে, কমিটি ভেঙে যাবে। তার মানে কমিটি হচ্ছে একটা সংগঠন, যে সংগঠন প্রধানত ক্ষণস্থায়ী, তবে দীর্ঘস্থায়ী হইতে পারে। যতদিন পর্যন্ত সমস্যা সমাধান হবে ততদিন পর্যন্ত থেকে যাবে, দীর্ঘমেয়াদী হতে পারে, তবে প্রধানত ক্ষণস্থায়ী। প্রধানত কি বলছে আমরা? কমিটি ক্ষণস্থায়ী।
আর একদল লোকের সমস্যা যারা বিশেষ কোনো উদ্দেশ্য অর্জনে এবং সমস্যা সমাধানে কাজ করে, এটি প্রধানত ক্ষণস্থায়ী, আমরা সেটা মনে রাখবো। কমিটি আমরা জানি ভিন্ন মত দেওয়ার সুযোগ থাকে কমিটিতে। ধরো আমি একটা সমস্যা পাইছি যে আমার প্রতিষ্ঠানে বিক্রয় কমে গেছে। কি কমে গেছে? বিক্রয় কমে গেছে। তো আমি বলছি যে এটার জন্য আমি একদল লোকের সমষ্টি বা একটা কমিটি গঠন করছি। তাহলে একজন এক একটা মতামত দিচ্ছে যে এই কারণে বিক্রয় কমে গেছে, আরেকজন বলছে এই কারণে। তাহলে ভিন্ন মত দেওয়ার সুযোগ আছে। সকলের দায়িত্ব কিন্তু কারো দায়িত্ব নয়। এটা কোনটির ক্ষেত্রে প্রযোজ্য? আমরা উত্তর দিব কমিটি। সকলের দায়িত্ব কিন্তু কারো দায়িত্ব নয়, এটি কোনটির ক্ষেত্রে প্রযোজ্য? আমরা উত্তর দিব কমিটি। কারণ কমিটির ক্ষেত্রে কি বুঝি? যেমন এটাও বলা হয় নানান মতের মানে এক একজন এক এক মতামত দিবে, ঠিক আছে? এটা আমরা কমিটি আবার আমরা সকলের দায়িত্ব কিন্তু কারো দায়িত্ব নয়। ধরো আমি 10 জনকে দায়িত্ব দিয়েছি, একজন মনে করছে বাকি 9 জন কাজ করবে, আমি না করলেও চলবে। ঠিক, আরেকজন মনে করছে বাকি 9 জন করলে চলবে, আমি না করলেও চলবে। তাহলে সকলের দায়িত্ব কারো দায়িত্ব নয়, এমন চিন্তা ভাবনাটা হয় কোনটিতে? কোন সংগঠনে? আমরা উত্তর দিব কমিটি। কোন সংগঠনে? কমিটি। ভিন্ন মত দেওয়া যায় কমিটি। কোনটি প্রধানত ক্ষণস্থায়ী? কমিটি। কোনটি বিশেষ সমস্যা সমাধানে কাজ করে? কমিটি। কোনটি বিশেষ উদ্দেশ্য অর্জনে কাজ করে? কমিটি। কোনটি স্বল্পমেয়াদী? কমিটি। ঠিক আছে? আশা করব আমাদের ক্লিয়ার। এখন এই 5টা সংগঠনের কারো কোনো সমস্যা আছে কিনা বলো, একদম ক্লিয়ার কিনা বলো। আমি যা বলছি সবার একদম 100% ক্লিয়ার কিনা। আর পরীক্ষায় যদি আসে দ্বৈত অধীনতা বা দ্বৈত কর্তৃত্ব আসে, আমরা উত্তর দিব ম্যাট্রিক্স বা মিশ্র। যদি ম্যাট্রিক্স বা মিশ্র না থাকে, আমরা উত্তর দিব কার্যভিত্তিক সংগঠন। আমরা উত্তর কি দিব? কার্যভিত্তিক না থাকলে। সবার ক্লিয়ার কিনা বলো। একজন লিখছেন নানান মুনির নানান মত, হ্যাঁ এটাই হচ্ছে কমিটি। সবার 100% ক্লিয়ার কিনা বলো। সবার 100% ক্লিয়ার কিনা বলো। আচ্ছা, রবিউল ইসলাম লিখছেন নানান মুনির নানান মত, ভেরি গুড। সবার আসিফ হোসেন বলছে আলহামদুলিল্লাহ ক্লিয়ার ভাইয়া। সবার 100% ক্লিয়ার কিনা বলো। তাহলে সবচেয়ে সহজ সংগঠন কোনটি? সবচেয়ে প্রাচীন কোনটিকে সামরিক সংগঠন বলা হয়? আমরা উত্তর দিব সরলরৈখিক সংগঠন। ঠিক আছে? কোনটিতে 2 জনের কর্মী দেখা যায়? আমরা উত্তর দিব সরলরৈখিক পদস্থ সংগঠন। কোনটিতে প্রতিটি কাজের জন্য একজন করে বিশেষজ্ঞ রাখা হয়, কাজকে ভাগ করা হয় ছোট ছোট কাজে, ছোট ছোট ভাগে? আমরা উত্তর দিব কার্যভিত্তিক। কোন দ্রব্যভিত্তিক এবং কার্যভিত্তিক বা প্রকল্প ও কার্যভিত্তিক এই দুটি বিভাগ দেখা যায় কোনটিতে? আমরা উত্তর ম্যাট্রিক্স বা মিশ্র। ঠিক আছে? কোনটি প্রধানত ক্ষণস্থায়ী? আমরা উত্তর দিব কমিটি। সবার 100% ক্লিয়ার কিনা বলো। আলহামদুলিল্লাহ ক্লিয়ার, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। আজকে ক্লাসটা আসলে বারবার প্রবলেম হচ্ছে গত কয়েকদিন ধরে। আমি চেষ্টা করবো যাতে প্রবলেমগুলো না হয়, একটু যে ঝামেলাগুলো হচ্ছে ঝামেলা যাতে না হয় সেটা আপনার চেষ্টা করবো। নেক্সট ক্লাস থেকে তোমরা একদম আরামসে ক্লাসগুলো করতে পারবো। ঠিক আছে? আমরা ইনশাআল্লাহ তোমাদের সাথে আমার আবার দেখা হবে আগামী কালকে ঠিক 6টা 45 মিনিটে। তোমরা সবাই মিলে, সবাই থাকবে আশা করি, একসাথে মিলে আমরা ক্লাসটা করবো। ঠিক আছে? আশা করবো তোমাদের আজকে পিডিএফটা আমি দিয়ে দিব, তোমরা পিডিএফটা একটু শেষ করবো, কোনো সমস্যা থাকে সেটা আমাকে জানাবো। ঠিক আছে? আর আমরা আগামীকালকে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করবো। সো আশা করবো তোমরা আমার সাথে ক্লাসটা করে একসাথে, আমি আবার একসাথে ক্লাসটা করে ক্লাসের মধ্যে পড়াটা ক্লিয়ার করে ফেলবো। তোমাদের বাসায় আর কষ্ট করতে হবে না। ঠিক আছে? আমার সাথে মুখে মুখে শেষ করবো। সো আজকে এতটুকু পর্যন্ত। সবাই ভালো থাকবো। অনেকে বলছে আলহামদুলিল্লাহ ক্লিয়ার, ভালোবাসা দিচ্ছে, আমার ভালো লাগতেছে। তোমাদের ভালোবাসা, তোমাদের আলহামদুলিল্লাহ ক্লিয়ার বলো, এই জিনিসটা আমার খুবই ভালো লাগে। আমি আবার বলছি, তোমরা যখন ক্লিয়ার করো তখন আমার মনে শান্তি পাই। তোমরা যখন কিন্তু কোনো কিছু বলো তখন খারাপ লাগে। আমি আবার বলছি, যারা আমার ক্লাসে মনোযোগ দিবা ইনশাল্লাহ আমার বিশ্বাস তারা একদম খুব ভালোভাবে তোমরা বুঝতে পারবে। ঠিক আছে? আমার সেটা বিশ্বাস। ইনশাল্লাহ তোমার সাথে আমি আগামী ক্লাস আবারও দেখা হবে। চেষ্টা করবো যাতে কোনো ডিস্টার্ব ছাড়া ক্লাসটা নিতে পারে, এটা আমার জন্য আসলে আমাদের জন্য সবচেয়ে বেটার হয়। ঠিক আছে? তোমাদেরকে পাবো ইনশাল্লাহ আগামী কালকে ঠিক 6টা 45 মিনিটে। সব ঠিক থাকলে ইনশাল্লাহ তোমার সাথে আবারও দেখা হবে, যেহেতু নামাজের টাইম হয়ে গেছে। আমরা আজকে এতটুকু পর্যন্ত। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবা, তোমরা সুস্থ থাকবা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ঠিকভাবে পড়াশোনা করবা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।